আপু আমরা লাইভে আছি। Okay. আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে অ্যানাটমি নিয়ে আলোচনা হচ্ছিল এফসিপিএস পার্ট 1 এর, এবং হচ্ছে আপনাদের যেরকম এন্ট্রান্স এক্সাম গুলো আছে, তো সেটা ধারাবাহিকতায় আপনারা অলরেডি অ্যানাটমির যে ফার্স্ট পার্টটা, যেখানে একদম জিআইটি নিয়ে আলোচনা হয়, সেই অংশটুকু আপনারা আশা করা যায় গত ক্লাসে পড়ে ফেলেছেন। সো আজকে আমরা আলোচনা করব হচ্ছে হেপাটোবিলিয়ারি এবং ইউরোজেনিটাল সিস্টেম, এই দুটো নিয়ে। হ্যাঁ, এবং দুটোই খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আর আগে যেরকম বলেছিলাম যে আমি একটু টপিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনাদের কোন বইগুলো আমাদের ফলো করতে হয়। সো আপনারা জানেন যে থোরাক্সের জন্য আপনারা দত্তটা দেখবেন। সো ওরকম ভাবে অ্যানাটমি ওভারঅল অ্যাবডোমেনের জন্য, সেটা জিআইটি হোক বা হেপাটোবিলিয়ারি ইউরোজেনিটাল, যেটাই হোক না কেন, আপনারা পড়বেন হচ্ছে এখানে দত্ত বইটা মেইনলি। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের দত্ত থেকে পড়তে হবে। এবং অবশ্যই অ্যানাটমির ক্ষেত্রে আপনারা ছবিটাকে সর্বাধিক গুরুত্ব দিবেন। ঠিক আছে, কারণ ছবি রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন আসে, এবং পরীক্ষার হলে আপনাকে ছবিটাই আসলে সেভ করবে। আপনার জন্য একদম পিক্টোরিয়াল একটা নলেজ একদম মাথায় রাখা লাগবে সবসময়। ঠিক আছে, তো এখানে ছবিটাকে আপনারা গুরুত্ব দিবেন, এবং অ্যানাটমি যেখান থেকেই পড়বেন সবসময় সাথে একটা ছবি দেখার জন্য বই রাখবেন, যেটা হচ্ছে আমরা সাধারণত নিটারের অ্যাটলাসটা প্রেফার করি। সো নিটারের অ্যাটলাসটা আপনারা সাথে রাখবেন। ঠিক আছে, ওকে। সো আমরা শুরু করতে পারি। আমি দেখি আর ওয়েট করবো কিনা, সম্ভবত যারা জয়েন করেছেন অনেকেই। সো আমি আর ওয়েট না করি, আমি তাহলে শুরু করব। যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করা যায় যে আপনারা যারা করছেন না এখন লাইভে, তারা পরে ক্লাসটা করে নিতে পারবেন। ওকে, তো হোপফুলি দেখা যাচ্ছে এবং শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে শুরু করি। আচ্ছা, হেপাটোবিলিয়ারি সিস্টেমের শুরুতেই আমরা একদম অর্গান স্পেসিফিক আলোচনা করব। শুরুটা করব আমরা লিভার দিয়ে। তো আমরা জানি যে লিভার হচ্ছে হিউম্যান বডির সলিড অর্গানগুলোর মধ্যে সবচেয়ে বড়, এবং এটা যদি বেসিক কিছু অ্যানাটমির কথা আমরা চিন্তা করি, এটা 1.7 কেজি থাকে সাধারণত একজন অ্যাভারেজ 80 কেজি ম্যানে, এবং ফিমেলের ক্ষেত্রে একটু ছোট থাকে, 1.3 কেজি থাকে। আর এটার লোকেশনটা আমরা জানি, এটা সাধারণত রাইট আপার কোয়াড্রেন্টে থাকে, জাস্ট বিলো দ্য ডায়াফ্রাম, এবং এটার যে লেফট লোবটা, এটা কিছুটা সেন্ট্রাল অ্যাবডোমেন বা একটু লেফট সাইড পর্যন্ত চলে আসে। আচ্ছা, লিভারের প্যারেনকাইমার কথা যদি আমরা চিন্তা করি, এটার একটা কাভারিং থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। যে কাভারিংটাকে আমরা বলি হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। সো আপনারা যেখানেই কোনো একটা কাভারিং বা কোনো একটা এক্সেপশনাল নাম দেখবেন, সেই জিনিসটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে। যেমন লিভারের ক্ষেত্রে আপনি গ্লিসন্স ক্যাপসুলটা মনে রাখেন। আচ্ছা, আপনাদের কারো মনে আছে যে কিডনির কাভারিংটা কি, বা কারো জানা আছে কি যে কিডনির ক্ষেত্রে এরকম একটা কাভারিং থাকে, একটু অন্যরকম নাম? সেই কাভারিংটাকে আমরা কি বলি? যদি কারো জানা থাকে আপনারা একটু কমেন্ট করে অথবা হচ্ছে চ্যাট বক্সে জানাবেন। ওকে, গুগল মিটের কি দেখা যায় কি এরকম কিছু, অথবা আপনারা সরাসরি আনমিউট হয়ে অ্যান্সারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা। তাহলে এখন কথা হচ্ছে যে লিভারের প্যারেনকাইমার যে কাভারিংটা গ্লিসন্স ক্যাপসুল, এটা কি কতটুকু জুড়ে থাকে? সো এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে এটা কিন্তু বেসিক্যালি লিভারের একটা ভিসেরাল পেরিটোনিয়াম। আমরা জানি যে ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গানগুলোতে সাধারণত যেসব অর্গানে ইন্ট্রা পেরিটোনিয়াল বা পেরিটোনিয়াল কাভারিং থাকে, সেখানে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম, যেটা অর্গানের একদম গায়ের সাথে লেগে থাকে, আর আরেকটা থাকে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। সো লিভারটাও বেসিক্যালি আমরা বলবো যে একটা ইন্ট্রা পেরিটোনিয়াল অর্গান, এবং এইটা মোটামুটি ভাবে সবটুকুই পেরিটোনিয়ামের ভিতরে থাকে এক্সেপ্ট দ্য বেয়ার এরিয়া। আচ্ছা, বেয়ার এরিয়া কাকে বলে বা কোন জায়গাটুকু একটু পরে আমরা দেখবো। যে জায়গাটা সাধারণত পেরিটোনিয়াল কাভারিংতে থাকে না, সেটাকে আমরা বলি হচ্ছে বেয়ার এরিয়া। আচ্ছা, এখন অ্যানাটমিক্যালি আমরা লিভারটাকে সাধারণত একটা রাইট লোব এবং একটা হচ্ছে লেফট লোব, এই দুইটা ভাগে ভাগ করি, যেখানে রাইট লোবটা একটু বড় থাকে আর লিভারের মোটামুটি ভাবে 3/4 অংশ দখল করে রাখে, আর একটা ছোট্ট লেফট লোব, এই দুইটা ভাগে আমরা ভাগ করি। ঠিক আছে, ওকে।
এখন এই অ্যানাটমিক্যাল লোবটা আমরা কিভাবে ভাগ করি এটা আমাদের একটু জানতে হবে, কোন স্ট্রাকচার দিয়ে আমরা এই দুই ভাগে ভাগ করি। আচ্ছা, এই ছবিটা যদি আপনি খেয়াল করেন, দেখেন অ্যানাটমিক্যাল লোবটা আমরা কিভাবে ভাগ করি। প্রথমে আপনি দেখেন বাম পাশের ছবিটা, সামনে যে লিগামেন্টটা আছে এটা হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্ট। সো আপনি অ্যান্টেরিয়রলি এটাকে ভাগ করবেন হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্টের অ্যাটাচমেন্ট দিয়ে। এবার যদি আমরা পোস্টেরিয়রলি দেখি, দেখেন পোস্টেরিয়রলি কি কি লিগামেন্ট আছে। এই জায়গাটায় আছে দেখেন ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম, এই যে এই জায়গাটায় আছে হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম, আর নিচের অংশটা আছে হচ্ছে লিগামেন্টাম টেরিস, লিগামেন্টাম টেরিস হেপাটিস। তো দেখেন এই দুইটা যোগ করে আমরা লম্বভাবে চিন্তা করলে দেখেন একটা ছোট্ট একটা লোবে ভাগ হচ্ছে আর এদিকে একটা বড় লোবে ভাগ হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল রাইট লোব এবং এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল লেফট লোব। তাহলে আমরা যদি আবারও দেখি যে অ্যানাটমিক্যালি আমরা দুইটা ভাগে কিভাবে ভাগ করতে পারি, তাহলে অ্যান্টেরিয়রলি হবে হচ্ছে ফ্যালসিফর্ম লিগামেন্টের অ্যাটাচমেন্ট দিয়ে, আর পোস্টেরিয়রলি দেখেন উপরের দিকে হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম, আর নিচের দিকে হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম টেরিস হেপাটিস। আচ্ছা, এখান কথা হচ্ছে যে এই যে দুইটা মানে অসমান লোব, এইটা হচ্ছে অ্যানাটমিক্যালি আমরা ভাগ করি। আচ্ছা, আমরা যদি ফিজিওলজিক্যালি চিন্তা করি যে আমরা ফিজিওলজিক্যাল কি কি লোবে ভাগ করতে পারি, তাহলে দেখেন এখানে আরেকটা আছে। আচ্ছা, এবার দেখেন এবার কিন্তু মোর অর লেস সমান দুইটা লোবে ভাগ করা হয়েছে। খেয়াল করেন এই জায়গাটা যদি আমরা দেখি, এখানে দেখেন ইনফেরিয়র ভেনা ক্যাভা, আর তার ঠিক নিচেই দেখেন গল ব্লাডার ফসা বা ফসা ফর দ্য গল ব্লাডার। লিভারের একটা জায়গা থাকে যে জায়গাটায় হচ্ছে গল ব্লাডার যুক্ত থাকে, ওই জায়গাটাকে আমরা বলি ফসা ফর দ্য গল ব্লাডার, হ্যাঁ, বা গল ব্লাডারের ইমপ্রেশন। সো এই দুইটাকে যদি আমরা যোগ করি, যে ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং হচ্ছে গল ব্লাডার, এই দুইটাকে যোগ করলে আমরা লম্বভাবে যোগ করলে যে অংশ দুইটা পাই, এই দুইটাকে আমরা বলি হচ্ছে ফিজিওলজিক্যাল লোব। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল রাইট লোব আর এই হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল লেফট লোব। এই দুইটার কিন্তু মোটামুটি ভাবে আয়তন সমানই বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই ফিজিওলজিক্যাল ভাগের উদ্দেশ্যটা কি? ফিজিওলজিক্যাল ভাগের উদ্দেশ্যটা হচ্ছে এই দুইটা লোবের আলাদা আলাদা আর্টারিয়াল সাপ্লাই আছে, আলাদা আলাদা ভেনাস ড্রেনেজ আছে এবং আলাদা আলাদা বাইল ড্রেনেজ আছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা ফিজিওলজিক্যালি ডিভাইড করি। আচ্ছা, এইখানে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে আপনারা যখন বেরিয়ান লাভ করতে যাবেন তখন দেখবেন যে এই ফিজিওলজিক্যাল লোবটাকে ডিভাইড করা হয়েছে মিডল হেপাটিক ভেইন দিয়ে। এখন কথা হচ্ছে কেন মিডল হেপাটিক ভেইন দিয়ে ভাগ করা হলো, কারণ আপনি খেয়াল করবেন যে এই যে আমরা যে জায়গাটা ইনফেরিয়র ভেনা ক্যাভা দেখছি, মিডল হেপাটিক ভেইনটার লোকেশনটাও কিন্তু অনেকটা একই রকম জায়গায়, হ্যাঁ। সো একই রকম জায়গায় দুইটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আছে, সো এটা যে কোনোটাই আমরা ল্যান্ডমার্ক হিসেবে নিতে পারি। বেরিয়ান নাভে আগে একই রকমই ছিল এখনকার অ্যানাটমি বইয়ের মতো, বাট এখনকার যে নতুন এডিশনটা ওখানে কিন্তু এই মিডল হেপাটিক ভেইনটার কথা বলা হয়েছে, হ্যাঁ। আপনারা জাস্ট বেরি লাভের সাথে একটু সামঞ্জস্য করে পড়বেন যেন আপনাদের কনফিউশনটা না হয়, ঠিক আছে। বেরি লাভের অ্যানাটমি গুলোর সাথে আপনারা একটু মিলায় পড়বেন, ওকে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে ফিজিওলজিক্যাল লোব। এবার আমরা দুইটা স্পেশাল লোবের কথায় আসি, ঠিক আছে। একটা হচ্ছে কর্ডেট লোব আমরা বলি, আরেকটাকে আমরা বলি হচ্ছে কোয়াড্রেট লোব। ছবিগুলোতে যদি খেয়াল করেন, দেখেন পোস্টেরিয়র সারফেসে এই যে এই অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে কর্ডেট লোব। এই যে দেখেন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন কর্ডেট লোবের বাউন্ডারিটা যদি আমরা চিন্তা করি, আপনি খেয়াল করেন কর্ডেট লোবের ঠিক লেফট সাইডে দেখেন ফ্যালসিফর্ম লিগামেন্টটা কিন্তু আছে, সরি লিগামেন্টাম ভেনোসামটা আছে, দেখেন এই যে এই জায়গাটায় লিগামেন্টাম ভেনোসাম। আর রাইট সাইডে কি আছে, দেখেন রাইট সাইডে আছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। তাহলে দেখেন লেফট সাইডে কি আছে, লেফট সাইডে হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম, আর রাইট সাইডে আছে হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। আর তার ঠিক নিচেই যদি আমরা খেয়াল করি, দেখেন একটা কালারফুল জায়গা, এখানে তিনটে স্ট্রাকচার, তাই না? একটা গ্রিন কালারের, একটা রেড কালারের, আর একটা হচ্ছে ব্লু কালারের। এই জায়গাটাকে আমরা কি বলি বলেন তো, যেখানে এই তিনটা স্ট্রাকচার আমরা পাই লিভারের একটা নির্দিষ্ট জায়গায়, কি বলি এই জায়গাটাকে, কেউ বলতে পারেন? পোর্টা হেপাটিক। ভেরি গুড, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে পোর্টা হেপাটিস। আচ্ছা, যেহেতু পোর্টা হেপাটিসের কথা আসছে, আপনারা একটু পোর্টা হেপাটিসে যে আমাদের কি কি জিনিস থাকে এবং সেটা অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র কি রিলেশনে থাকে, কেউ বলতে পারেন? কি কি মেইন স্ট্রাকচার থাকে এবং সেটা অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র কি রিলেশনে থাকে? ছবিটা না দেখে আপনারা একটু নলেজ থেকে বলেন তো দেখি। আচ্ছা, সমস্যা নাই, আমি তাহলে বলে দিই, দেখেন তাহলে। আচ্ছা, পোর্টা হেপাটিসে দেখেন একদম নিচের দিকে বা একদম সামনের দিকে যে স্ট্রাকচারটা গ্রিন কালারের, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট। তাহলে সবার আগে থাকবে হচ্ছে ডাক্ট,
তার ঠিক পিছনে দেখেন, পিছনে এবং একটু মিডিয়ালি যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে হেপাটিক আর্টারি। এটা হচ্ছে হেপাটিক আর্টারি। সো আমরা লিখতে পারি এ। আর একদম পোস্টেরিয়রলি যে স্ট্রাকচারটা থাকে, একদম পোস্টেরিয়রলি ব্লু কালারে, এটা হচ্ছে পোর্টাল ভেইন। সো একদম পোস্টেরিয়রলি ব্লু কালারটা হচ্ছে পোর্টাল ভেইন। তাহলে আমরা এটাকে বলতে পারি ডিএভি। এইভাবে এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি, এবং এই নেমোনিকটা প্রযোজ্য হচ্ছে আমরা যদি অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র চিন্তা করি। ঠিক আছে, সো অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র জিনিসটা থাকে হচ্ছে ডিএভি। এই নেমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমাদের এই কর্ডেট লোবের ঠিক ইনফেরিয়রলি থাকে হচ্ছে আমাদের এই পোর্টা হেপাটিস। ওকে, সো আমরা যদি এখানে একটু রিলেশনটা ভালো করে দেখে নেই, দেখেন পোস্টেরিয়র সারফেসে এই কর্ডেট লোবটা থাকে। এটা দেখেন রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আছে হচ্ছে গ্রুপ ফর দ্য ইনফেরিয়র ভেনা ক্যাভা। লেফট সাইডে কি আছে, লেফট সাইডে আছে হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম ভেনোসাম। আর ইনফেরিয়রলি থাকে হচ্ছে পোর্টা হেপাটিস। আচ্ছা, আরেকটা লোবের কথা আপনি খেয়াল করেন, যেটা পোর্টা হেপাটিসের ঠিক নিচে ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভারে থাকে। এইটাকে আমরা বলি হচ্ছে, দেখেন এটা শেপটা কিরকম, একটা চারকোনা শেপ, তাই না? সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোয়াড্রেট লোব। কোয়াড্রেট লোবের যদি আমরা রিলেশন চিন্তা করে দেখেন, এটা ঠিক সুপিরিয়রলি থাকছে হচ্ছে আমাদের পোর্টা হেপাটিসটা। এটা ঠিক সুপিরিয়রলি বা অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে পোর্টা হেপাটিস। ঠিক আছে, আর একদম নিচের দিকে কি থাকে, দেখেন এই নিচের দিকে থাকে হচ্ছে ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভার। ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভার। আচ্ছা, রাইট সাইডে কি থাকছে, রাইট সাইডে দেখেন গল ব্লাডার থাকছে। আর লেফট সাইডে কি থাকছে, এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি, এটা হচ্ছে লিগামেন্টাম টেরিস। ওকে, সো এই রাইট সাইডে থাকে হচ্ছে আমাদের লিগামেন্টাম টেরিস। সো এখন যদি আমরা দেখে নেই, সরি লেফট সাইডে, আচ্ছা এখন যদি আমরা দেখে নেই, দেখেন এটা থাকে হচ্ছে ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভারে। এটা শেপটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টাইপের। অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে ইনফেরিয়র বর্ডার, পোস্টেরিয়রলি থাকে হচ্ছে পোর্টা হেপাটিস। ঠিক আছে, আর রাইট সাইডে থাকে হচ্ছে ফসা ফর দ্য গল ব্লাডার, আর লেফট সাইডে থাকে হচ্ছে ফিশার ফর দ্য লিগামেন্টাম টেরিস। ওকে, সো এই চারটা স্ট্রাকচার দিয়ে এটা বাউন্ডেড থাকে। আচ্ছা, এখন আপনি খেয়াল করেন, এই যে লিভারের ক্ষেত্রে আমরা এতগুলো জিনিস পড়লাম, তো এর মধ্যে দেখেন লিভারকে এত ভারী একটা অর্গান, এটাকে অভিকর্ষের বিরুদ্ধে গিয়ে এটাকে যে অ্যাবডোমেনের ভিতরে এরকম ভাবে রেখে দিচ্ছে, এইটার জন্য কিছু ফ্যাক্টর রেসপন্সিবল থাকে। হ্যাঁ, তো কোন কোন জিনিস লিভারকে এরকম নিজস্ব পজিশনে রাখে? তো এখানে দেখেন চারটা জিনিসের কথা বলা হয়েছে, বাট আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই চারটা জিনিসের মধ্যে কোনটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তখন আপনার অ্যান্সার কি হবে বলেন তো দেখি? যদি ভেরি গুড, হেপাটিক ভেইনস। ওকে, সো দেখেন আমাদের যদি এমসিকিউ হিসেবে আসে যে লিভারকে পজিশনে কোন কোন স্ট্রাকচার রাখে, সো চারটাই এখানে ট্রু হবে। হ্যাঁ, হেপাটিক ভেইন, ইনফেরিয়র ভেনা ক্যাভা, ইন্ট্রা অ্যাবডোমিনাল মাসেল এবং লিগামেন্টস। বাট যদি বলা হয় যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা, সেই ক্ষেত্রে আপনারা যেটা বলেছেন সেটাই কারেক্ট, সেটা হচ্ছে আমরা হেপাটিক ভেইনটাকে বলবো। ওকে, আচ্ছা এবারে দেখেন আমরা অনেকগুলো লিভারের সাবডিভিশন কিন্তু পড়ে ফেললাম। ঠিক আছে, এখন আরেকটা সাবডিভিশন আসে যেটাকে আমরা বলি হচ্ছে সেগমেন্টস অফ দ্য লিভার। এই সেগমেন্টস এর বেশি ইম্পর্টেন্সটা হচ্ছে সার্জিক্যাল ইম্পর্টেন্স। এখন আমাকে আপনারা একটু ছবিগুলো দেখে বুদ্ধি করে অ্যান্সার দেন তো, যে আমরা অ্যান্টেরিয়র সাইড থেকে লিভারের কোন সেগমেন্টটাকে দেখতে পারি না? টোটাল 8টা সেগমেন্ট, একটু বলেন তো যে অ্যান্টেরিয়রলি আমরা কোন সেগমেন্টটাকে দেখতে পারি না? ওয়ান, এক্স্যাক্টলি। আচ্ছা, এখন কেউ কি আমাকে বলতে পারেন যে এই সেগমেন্ট 1 জিনিসটা অ্যাকচুয়ালি কি জিনিস? কর্ডেট লোব। এক্স্যাক্টলি, সেগমেন্ট 1টা হচ্ছে কর্ডেট লোব। হ্যাঁ, আচ্ছা, তো আমি এইখানে যে সেগমেন্ট 1টা আছে এটার কিছু কিন্তু পিকিউলারিটিস আছে বাকি যে 7টা সেগমেন্ট সেটার থেকে। ওভারঅল আমরা কিন্তু 8টা সেগমেন্টে ভাগ করি। এর মধ্যে লেফট সাইডে থাকে, বা আমরা যেটা ফিজিওলজিক্যাল লেফট এবং রাইট লোব করলাম, সেই লেফট সাইডে থাকে হচ্ছে 4টা সেগমেন্ট, আর রাইট সাইডে থাকে হচ্ছে 4টা সেগমেন্ট, টোটাল 8টা সেগমেন্ট। আচ্ছা, এই সেগমেন্টগুলোর গুরুত্বটা কি? এই সেগমেন্টের গুলোর গুরুত্ব হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে একটা হেপাটিক ইউনিট থাকে। মানে হচ্ছে একটা সেপারেট, এটার জন্য একটা ভেইন থাকে, একটা আর্টারি থাকে, হ্যাঁ, আর একটা পোর্টাল, মানে পোর্টাল সিস্টেম বা হচ্ছে একটা হেপাটিক বিলিয়ারি ড্রেনেজের জন্য একটা আলাদা একটা পার্ট থাকে। ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটা এক একটা আলাদা ইউনিট হিসেবে কাজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার জন্য সার্জিক্যাল ইম্পর্টেন্সটা কি? সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি যে লিভারে কোনো একটা নোডিউল হয় বা কোনো একটা অ্যাডিনোমা হয়, কিংবা অনেক সময় গল ব্লাডার কার্সিনোমা, এটা লিভারের কোনো একটা নির্দিষ্ট লোবে মেটাস্ট্যাসিস হয়। এখন লিভার এমন একটা অর্গান যেটা মেটাস্ট্যাসিসের জন্য খুবই কমন। এখন যখন লিভারে কোনো একটা জিনিস মেটাস্ট্যাসিস করে যায়, কোনো একটা ম্যালিগনেন্সি, আমরা ধরেই নেই যে সেটার আউটকামটা কিন্তু খারাপ আসবে। বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের হেপাটেক্টমির সুযোগ থাকে।
সো যখন আমাদের এই হেপাটেক্টমি সুযোগ থাকে তখন আমাদের হিসাব করতে হয় যে আমরা কোন অংশটা কাটবো, কারণ পুরো লিভার আমরা কেটে আসতে পারি না। নিয়ম হচ্ছে যে আমাদের এমন ভাবে কাটতে হবে যেন আমরা সব ম্যালিগন্যান্ট সেল কাটতে পারি মার্জিন সহ, প্লাস আমরা এনাফ পরিমাণে ফাংশনাল লিভার রেখে আসতে পারি। সো এইটা করার একমাত্র উপায় হচ্ছে এই সেগমেন্টাল নলেজটা, যে আমরা যদি বুঝি যে কোন সেগমেন্টগুলো এফেক্টেড হতে পারে আমরা সেটা এবং তার চারপাশের সেগমেন্টগুলো যদি কাটি, যেহেতু প্রত্যেকটা সেপারেট ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ এবং হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই, প্লাস হচ্ছে সেগুলোর ওভারঅল একটা আলাদা বিলিয়ারি ড্রেনেজ আছে, সো সেটা বাকি জায়গায় ছড়ানোর চান্সটা কম থাকে। ওকে, সো এই নলেজটা আমাদের মেইনলি এই পারপাসে লাগে। আচ্ছা, এবারে আসি হচ্ছে আমরা লিভারের লিগামেন্টস গুলোর ব্যাপারে। দুইটা পার্ট পড়েছি আমি, দেখেন লিগামেন্টস, একটাকে আমি এ ক্যাটাগরিতে ভাগ করছি, আরেকটাকে আমি বি ক্যাটাগরিতে ভাগ করলাম। এখন আমাকে বলেন তো এই দুইটার মধ্যে কোনগুলা ট্রু লিগামেন্ট লিভারের জন্য? কোনগুলা ট্রু আর কোনগুলা ফলস? লিগামেন্ট বি হচ্ছে ট্রু। বি নাম্বার হচ্ছে ট্রু একজন বলেছেন, ভেরি গুড। ওকে, সো দেখেন নর্মালি যেই স্ট্রাকচার গুলা আমাদের এমব্রায়োনিক লাইফ থেকে আছে, সো আপনি দেখেন যারা আপনার একদম মানে ক্রান্তি মানে সূচনা লগ্ন থেকে আপনার সাথে আছে তারাই কিন্তু আপনার ট্রু ফ্রেন্ড আমরা বলি, তাই না? যে যারা আপনার স্ট্রাগলিং টাইম থেকে আছে আপনার সাথে। সো দেখেন লিভারে যে এই লিগামেন্ট গুলা, লিগামেন্টাম টেরিসেপাটিস এবং হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, এরা কিন্তু প্রিভিয়াসলি কোনো একটা এমব্রায়োনিক একটা রেমনেন্ট থেকে তৈরি হয়েছে। যেমন আমাদের লিগামেন্টাম টেরিসেপাটিস এটা তৈরি হয়েছে লেফট আম্বেলিকাল ভেইন থেকে, এবং লিগামেন্টাম ভেনোসাম এটা তৈরি হয়েছে ডাক্টাস ভেনোসাস থেকে। এরা হচ্ছে ট্রু লিগামেন্ট। আচ্ছা, হ্যালো, যে হরমোন দিয়ে চিকিৎসা করে ওই হরমোন আমাদের এনে যা বাইরে হতা একটু মিউট হলে ভালো হয়। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখেন ট্রু লিগামেন্ট গুলোর মধ্যে দেখেন লিগামেন্টাম টেরিসেপাটিস এবং হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, এই দুইটাকে আমরা বলবো হচ্ছে ট্রু লিগামেন্ট। আর বাদ বাকি যে লিগামেন্ট গুলো আছে যেমন হচ্ছে ফ্যালসিফর্ম, তারপর হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, করোনারি লিগামেন্ট এবং হচ্ছে ওভারঅল স্টমাকের যে লেজার ওমেন্টাম, এই সবগুলাকে আমরা বলি হচ্ছে ফলস লিগামেন্ট। ওকে, সো এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে লিভারের পেরিটোনিয়াল কাভারিং এর ক্ষেত্রে। আপনারা অ্যাবডোমেনের প্রত্যেকটা অর্গানের ক্ষেত্রে পেরিটোনিয়াল কাভারিংটা একটু করে খেয়াল করবেন, ঠিক আছে? ওকে, সো লিভারের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে এটা পুরোটুকুই কিন্তু পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে, কিছু কিছু জায়গা বাদে। এখন আপনি দেখেন পেরিটোনিয়ামটা আসে কোত্থেকে? পেরিটোনিয়ামটা এসে কিন্তু অনেক জায়গায় অ্যাটাচ হয়ে সেই জায়গাটায় কিন্তু লিগামেন্ট হিসেবে অ্যাটাচ হয়ে যায়, তৈরি করে ফেলে। সো যেই জায়গাটা সে একটা লিগামেন্ট তৈরি করে ফেলেছে, স্বাভাবিক সেই জায়গাটায় সে আলাদা আর কোনো কাভারিং দিবে না। সো আপনি খেয়াল করেন কোন কোন জায়গায় পেরিটোনিয়াল কাভারিংটা থাকে না। একটা জায়গাকে আমরা বলি হচ্ছে দি বেয়ার এরিয়া, লিভারের ঠিক পিছনে পোস্টেরিয়র সারফেসে, রাইট লোবের পোস্টেরিয়র সারফেসে একটা এরিয়া থাকে, যে এরিয়ার উপরের দিকে থাকে সুপেরিয়র লেয়ার অফ দ্য করোনারি লিগামেন্ট, নিচের দিকে থাকে হচ্ছে ইনফেরিয়র লেয়ার অফ দ্য করোনারি লিগামেন্ট এবং পাশের দিকে থাকে হচ্ছে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। এই যে এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে দি বেয়ার এরিয়া অফ দ্য লিভার। এটার চারপাশে অনেক পেরিটোনিয়াল কাভারিং, অনেক লিগামেন্ট থাকে, কিন্তু এইটার কিন্তু নিজের গায়ে কোনো লিগামেন্ট থাকে না। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, এখানে দেখেন ছবিতে সুপেরিয়র করোনারি, তারপর হচ্ছে এই পাশটায় দেখেন ইনফেরিয়র করোনারি লিগামেন্ট, আর এই জায়গাটা দেখেন ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। সো এই যে এরিয়াটা তৈরি হয়েছে, এই এরিয়াটাকে আমরা বলি হচ্ছে দি বেয়ার এরিয়া অফ দ্য লিভার, যেখানে কিনা কোনো রকমের পেরিটোনিয়াল কাভারিং থাকে না। আচ্ছা, এখন কথা হচ্ছে আর কোন কোন জায়গায় এরকম কাভারিং থাকবে না? সেই জায়গাগুলো হচ্ছে যেখানে কোনো একটা স্ট্রাকচার এসে যুক্ত হবে। যেমন ধরেন ফসা ফর দ্য ইনফেরিয়র ভেনা ক্যাভা, এই জায়গাটায় কিন্তু ভেনা ক্যাভাটা লিভারের সাথে সরাসরি সংস্পর্শে আছে। সো স্বাভাবিক এখানে আর পেরিটোনিয়ামটা আসার কোনো জায়গা পাচ্ছে না, সো এই জায়গাটায় থাকবে না। আবার যে জায়গাটায় লিভারের সাথে গল ব্লাডার যুক্ত হচ্ছে ইনফেরিয়র সারফেসে, সেখানেও কিন্তু পেরিটোনিয়ামটা কভার করার মতো জায়গা পাচ্ছে না। সো ফসা ফর দ্য গল ব্লাডার এটা একটা বেয়ার এরিয়া বা হচ্ছে পেরিটোনিয়াল অ্যাটাচমেন্ট ছাড়া এরিয়া। আবার দেখেন পোর্টা হেপাটিস, এখানে দেখেন কতগুলো স্ট্রাকচার থাকে। পোর্টা হেপাটিসের নিজের গায়ের উপরে কিন্তু কোনো লিগামেন্টের বা কোনো পেরিটোনিয়াল কাভারিং নাই, সো এটা একটা বেয়ার এরিয়া। কিন্তু এখানে একটা স্ট্রাকচার থাকে যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের স্টমাকের যে ওমেন্টাম, ওমেন্টাম গ্রেটার লেজার ওমেন্টামের একটা পার্ট, আমরা এটাকে বলি হচ্ছে রাইট ফ্রি মার্জিন অফ দ্য লেজার ওমেন্টাম। ঠিক আছে, লেজার ওমেন্টামের একটা রাইট ফ্রি মার্জিন, যে একটা ফ্রি মার্জিন এসে এইখানে আমাদের যে পোর্টা হেপাটিস, এখানে যে তিনটা স্ট্রাকচার থাকে এগুলাকে এইভাবে এসে কাভারিং করে থাকে। ধরেন এটা হচ্ছে আমাদের ওমেন্টামের এই পার্টটা, এটার ভিতরে আমাদের তিনটা স্ট্রাকচার এভাবে থাকে, লেজার ওমেন্টামের একটা পার্ট এসে এটা তৈরি করে। আচ্ছা, এখন এই যে পার্ট এসে তৈরি করে এটার একটা আলাদা নাম আছে, কেউ কি বলতে পারেন এই নামটাকে আমরা কি বলি?
এটা বেলি লাভে আছে ডিরেক্টলি, হ্যাঁ? বা এটার ইম্পর্টেন্সটা কি কেউ বলতে পারেন? এই যে একটা লিগামেন্ট এসে এই তিনটা স্ট্রাকচারকে একসাথে ধরে আছে, এটার ইম্পর্টেন্সটা কি? একটা খুব ইম্পর্টেন্ট সার্জিক্যাল ম্যানুভার আমরা করি এটা দিয়ে। কেউ জানেন কি? আচ্ছা, আমি বলে দিই। এই লিগামেন্টটাকে আমরা বলি হচ্ছে হেপাটোডুওডেনাল লিগামেন্ট। হেপাটোডুওডেনাল লিগামেন্ট। এই লিগামেন্টটা যেহেতু লেখেন আপনি হঠাৎ করে পোর্টা হেপাটিস খুঁজে পাওয়াটা কঠিন, কিন্তু সেখানে যদি একটা শক্ত লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে আপনি কিন্তু সেটাকে ইজিলি ট্রেস করে খুঁজে পাবেন। কথা হচ্ছে লিভারে যখন কোনো একটা ট্রমা হয় বা ইনজুরি হয় এবং প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, তখন এই ব্লিডিং বন্ধ করার জন্য আমরা অনেকগুলো স্টেপ নিই। যেমন আমরা কম্প্রেস করি, আমরা আঙ্গুল দিয়ে প্রেস করি, অনেক সময় আমরা আর্টারি দিয়ে একটু হলেও মানে জিনিসটাকে লাইগেট করে রেখে দিই, অনেক সময় আমরা সরাসরি অপারেশনে চলে যাই, হ্যাঁ? সো যখন দেখেন যে ব্লিডিং হচ্ছে, আপনি কন্ট্রোল করতে পারছেন না, তখন দরকার হয়ে হচ্ছে এখানে যে জায়গাটা কিনা হেপাটিক আর্টারি আছে, পোর্টাল ভেইন আছে এবং হেপাটিক ডাক্ট আছে, এই জায়গাটাকে শক্ত করে কিছু একটা দিয়ে ধরে রাখা। সো এই যে শক্ত করে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন এই স্ট্রাকচার গুলাকে ইজিলি আইডেন্টিফাই করে, তো এইটাকে আমরা নর্মালি আমাদের থাম এবং হচ্ছে অন্যান্য আঙ্গুল এইগুলোর মাঝখানে চিমটি দিয়ে ধরে রাখি। সো এইটা ধরে রাখার সুবিধাজনক একটা জায়গা হচ্ছে এই হেপাটোডুওডেনাল লিগামেন্ট, যেটা দিয়ে আপনি আলটিমেটলি তিনটা স্ট্রাকচারকে কিন্তু কম্প্রেস করে রাখতে পারছেন। এই যে ম্যানুভারের মাধ্যমে আমরা লিভারের এই ব্লাডটা বা ব্লিডিংটা বন্ধ করি, এই ম্যানুভারটাকে বলা হয় হচ্ছে প্রিঙ্গেলস ম্যানুভার। কি বলা হয়? প্রিঙ্গেলস ম্যানুভার। আপনারা প্রিঙ্গেলস চিপস খান না, সেরকম বানানটা সেরকম আর কি, প্রিঙ্গেলস ম্যানুভার আমরা বলি। ওকে, সো এটা হচ্ছে আমাদের লিভারের কোনো ইনজুরি হলে সেটা থেকে যেন ক্ষয়ক্ষতি কম হয়, ড্রেনে মানে বাইল ডাক্ট লিকেজ বা হচ্ছে হেপাটিক ডাক্ট লিকেজ বা কোনো আর্টেরিয়াল ব্লিডিং এগুলো যেন কম হয়, সেটা করার জন্য আমরা এই ম্যানুভারটা করতে পারি। সো এইখানে একটা আমাদের বেয়ার এরিয়া আমরা পাচ্ছি। আর আরেকটা হচ্ছে যে জায়গাটাই কোনো একটা লিগামেন্ট এসে অ্যাটাচড হয়ে যাবে সেখানে আর আলাদাভাবে পেরিটোনিয়ামটা থাকতে পারবে না, সো সেগুলো কিন্তু আলটিমেটলি বেয়ার এরিয়া হিসেবে কাজ করবে। ওকে, আচ্ছা। এরপরে আসি হচ্ছে আমরা স্ট্রাকচার ইন দ্য হাইলাম অফ দ্য লিভার। এটা আমরা অলরেডি বলে ফেলছি। এখানে খেয়াল করেন, একটু আগে আমি যে জিনিসটা আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এবং হচ্ছে বাইল ডাক্ট, এই তিনটা জিনিস কোথায় থাকে? উইদিন দ্য ফ্রি এজ অফ দ্য লেজার ওমেন্টাম, যেটাকে আমরা বলি হচ্ছে হেপাটোডুওডেনাল লিগামেন্ট। এর সাথে আরো কিছু স্ট্রাকচার থাকে, যেমন কিছু নার্ভ থাকে, কিছু লিম্ফ্যাটিক্স থাকে। আর রিলেশনটা আমরা যদি ফ্রম বাহাইন্ড ফরওয়ার্ড, এখানে বাহাইন্ড ফরওয়ার্ড লেখা দেখে আগে ভেইন বলা, বাট আমরা যেহেতু সব জায়গার রিলেশনটা অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র চিন্তা করি বা বিফোর ব্যাকওয়ার্ড চিন্তা করি, এটাকেও আমরা বিফোর ব্যাকওয়ার্ড ডিএভি বা ড্যাব দিয়ে মনে রাখবো। ওকে, আচ্ছা। এরপরে আসি হচ্ছে আমরা লিভারের ব্লাড সাপ্লাই। আমাকে একটু বলে ফেলেন তো যে লিভারের মেইন ব্লাড সাপ্লাই কোত্থেকে আসে? পোর্টাল ভেন 80%। ভেরি গুড। লিভারের মেইন ব্লাড সাপ্লাই আসে হচ্ছে পোর্টাল ভেইন থেকে। ওকে, আচ্ছা, তাহলে 80% আসবে হচ্ছে পোর্টাল ভেইন থেকে, আর বাকি যে 20% থাকবে সেটা কোত্থেকে আসবে? হেপাটিক আর্টারি থেকে। ভেরি গুড। ওকে, আর ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বড় বড় কিছু হেপাটিক ভেইন আছে, তিনটা লার্জ হেপাটিক ভেইন, সেগুলো এসে আলটিমেটলি ইনফিরিয়র ভেনা কাভায় ড্রেইন করবে। ওকে, আচ্ছা। এখন রিলেশন আছে লিভারের কিছু, খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না। এই রিলেশনগুলো আপনারা দত্ত বইটা থেকে একটু দেখে নেবেন, অথবা আপনাদের যে পিডিএফটা প্রোভাইড করা হবে সেই পিডিএফে এটা দেওয়া আছে। পেজ নাম্বারটা সম্ভবত এখন আর মিলবে না, এটা আপনাদের আগের পিডিএফটার পেজ নাম্বার। আপনারা পিডিএফে এই রিলেটেড চ্যাপ্টারটাতে খুঁজে পাবেন, এটা সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, আচ্ছা। এবারে আসি আমরা একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে। লিভারের ওভারঅল হিস্টোলজি। লিভারে আমরা জানি যে ছোট ছোট অনেকগুলো হেপাটোসাইট থাকে, এগুলো একদম মানে লম্বালম্বি ভাবে একটার পর একটা সুন্দরভাবে সুসজ্জিত থাকে। সো এখানে আমরা তিনটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার পাই। একটা হচ্ছে দেখেন হেপাটিক লোবিউল। হেপাটিক লোবিউলটা মেইনলি একটা হেক্সাগোনাল টাইপের একটা স্ট্রাকচার, একটা হেক্সাগোনাল টাইপের এটা একটা স্ট্রাকচার, যেটাকে আমরা বলি হচ্ছে হেপাটিক লোবিউল। এবং এইটা থাকে হচ্ছে মাঝখানে যে দেখেন একদম কালো একটা অংশ, এটা হচ্ছে সেন্ট্রাল ভেইন। এই হেপাটিক লোবিউলটা একটা সেন্ট্রাল ভেইনের চারপাশে থাকে। ঠিক আছে, একটা সেন্ট্রাল ভেইনের চারপাশে থাকে হচ্ছে এই হেপাটিক লোবিউলটা। আচ্ছা, তো এটা একটা হেক্সাগোনাল টাইপ এরিয়া এবং সাধারণত আমরা এটাকে মানে এটাকে আপনাদের বিভিন্ন নোটে দেখবেন বলা আছে স্ট্রাকচারাল ইউনিট, বাট আমরা বলি যে এটা আপনাদের দত্ত অনুযায়ী যদি বলি, দত্তে লেখা যে এটাকে আমরা জাস্ট হেপাটিক লোবিউল বা ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট বলবো। এটা কোনো স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট না, আমরা জাস্ট বলবো যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। হ্যাঁ, আচ্ছা। এরপরে আসি হচ্ছে আমরা পোর্টাল লোবিউল। এই পোর্টাল লোবিউলটাকে বলা হয় হচ্ছে ফাংশনাল এরিয়া, অথবা বলা হয় হচ্ছে নিউট্রিশনাল লোবিউল। এটা কোন জায়গায় আপনি খেয়াল করেন, এই যে একটা দেখেন ট্রায়াঙ্গুলার এরিয়া আছে, আমরা পরপর তিনটা
এরকম মানে হেক্সাগোনাল বা হেপাটিক লোবিউলের যে সেন্ট্রাল ভেইনগুলো আছে এগুলাকে যদি আমরা পরপর তিনটাকে এভাবে কানেক্টেড করে দেই, তাহলে যে এরিয়াটা আমরা পাই এটাকে আমরা বলি হচ্ছে পোর্টাল লোবিউল। এটার মাঝখানে সেন্টারে কি থাকে দেখেন, কেন এটাকে আমরা পোর্টাল লোবিউল বলছি, কারণ সেন্টারে থাকে হচ্ছে পোর্টাল ট্রায়াড। সেন্টারে থাকে হচ্ছে পোর্টাল ট্রায়াড, যে তিনটা স্ট্রাকচার আমরা পোর্টা হেপাটিসে পেয়ে থাকি। ওকে, সো এটাকে আমরা বলছি পোর্টাল লোবিউল। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ফাংশনাল লোবিউল বলি, এটাকে আমরা নিউট্রিশনাল লোবিউল বলি। আচ্ছা, আর লাস্টলি যেটা বাকি সেটা হচ্ছে আমরা পরপর দুইটা সেন্ট্রাল ভেইন এবং হচ্ছে পরপর দুইটা পোর্টাল লোবিউল, এই চারটা জিনিসকে কেন্দ্র করে একটা ডায়মন্ড শেপ এরিয়া আমরা চিন্তা করি। এই ডায়মন্ড শেপ এরিয়াটাকে বলা হয় হচ্ছে পোর্টাল সাইনাস বা হেপাটিক অ্যাসাইনাস, সরি পোর্টাল অ্যাসাইনাস বা হেপাটিক অ্যাসাইনাস। হ্যাঁ, এটার ইম্পর্টেন্সটা কি? এইটাকে আপনাদের দত্ত অনুযায়ী বলা হচ্ছে এটা স্ট্রাকচারাল ইউনিট, আবার এটাকে বলা হয় হচ্ছে মেটাবলিক ইউনিট। ঠিক আছে, কেন মেটাবলিক ইউনিট? কারণ এই এরিয়াটার উপর ডিপেন্ড করে যে কোন জায়গাটা বেশি অক্সিজেনেটেড হবে এবং কোন জায়গাটা কম অক্সিজেনেটেড হবে। যেমন দেখেন, যেই জায়গাটা কিনা আমাদের এই পোর্টাল ট্রায়াডের একদম কাছাকাছি, এই যে 1 নাম্বার জোনটা, এটা থাকবে হচ্ছে সবচেয়ে বেশি ওয়েল অক্সিজেনেটেড। হ্যাঁ, তার থেকে একটু দূরেই থাকে 2 নাম্বার জোনটা, এটা থাকে মডারেটলি অক্সিজেনেটেড, এবং একদম সেন্ট্রাল ভেনের কাছাকাছি যে জায়গাটা এটা থাকে হচ্ছে একটু পোরলি অক্সিজেনেটেড। হ্যাঁ, আচ্ছা, এখন এটার সাথে মেটাবলিজমের রিলেশনটা কি? সাধারণত আমাদের লিভারে কিন্তু অনেক রকমের মেটাবলিক অ্যাক্টিভিটি হয়ে থাকে। কিছু অ্যানাবলিক অ্যাক্টিভিটি থাকে, কিছু ক্যাটাবলিক থাকে, কিছু থাকে হচ্ছে বোথ। আচ্ছা, এখন দেখেন জোন 1 যেহেতু এখানে একটা ওয়েল অক্সিজেনেটেড এরিয়া, এই জায়গাটায় সাধারণত দেখা যায় মেটাবলিক যে অ্যাক্টিভিটি গুলো হয় ম্যাক্সিমাম থাকে হচ্ছে অ্যানাবলিক, যেমন গ্লুকোনিওজেনেসিস হয়, তারপর হচ্ছে বাইলসল ফর্মেশন হয়। ঠিক আছে, এগুলা। 2 নাম্বার যে এরিয়াটা, এখানে সাধারণত দুইটাই হয়, যেমন হচ্ছে গ্লাইকোলাইসিস হতে পারে, তারপর হচ্ছে গ্লুকোরোনাইডেশন হতে পারে, গ্লুকোরোনাইডেশন। হ্যাঁ, এই কয়েকটা ঘটনা হতে পারে, মানে এখানে বোথ অ্যানাবলিক এবং ক্যাটাবলিক দুইটাই হতে পারে। আর 3 নাম্বার যে জোনটা, এখানে সাধারণত দেখা যায় যে অ্যানক্সিক ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে এবং এই জায়গাটায় সাধারণত ক্যাটাবলিক প্রসেসগুলা বেশি বেশি হয়ে থাকে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট লিভার। লাস্টলি একটা জিনিস আমরা শুধু বলি যে এর বাইরে আপনাদের আরেকটা জিনিস পড়তে হবে, একটা মাইক্রোস্কোপিক অ্যানাটমি আছে, স্পেস অফ ডিস এবং স্পেস অফ মল। এই দুইটা জিনিস আপনারা একটু দেখে নেবেন আপনাদের বই থেকে। ঠিক আছে, জাস্ট মনে রাখবেন যে স্পেস অফ ডিস যেটা, এটা একটা পেরিসাইনোসয়েডাল স্পেস, এটা সাইনোসয়েডের ঠিক পাশেই থাকে। আর মল যেটা, এটা হচ্ছে একটা পেরিপোর্টাল স্পেস, এটা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুলের ঠিক নিচে পোর্টাল ক্যানেলের পাশেই থাকে। ওকে, এটা মনে রাখবেন, আর এটা একটু ডিটেলস আপনারা ছবি সহ দেখে নেবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হেপাটিক সেগমেন্ট গুলোর ক্ষেত্রে আমি বলেছিলাম যে 8টা সেগমেন্ট যেগুলোর সেপারেট ড্রেনেজ থাকে, সার্জিক্যাল রিসেকশনে এই সেগমেন্ট গুলো আমাদের হেল্প করে। আরেকটা ইম্পর্টেন্স আমি বলেছিলাম যে সেগমেন্ট 1 যেটাকে আমরা বলি হচ্ছে কডেট লোব। কডেট লোবের পিকুলারিটিস গুলা কি? একটা কথা আমি বলেছিলাম যে লিভারের একমাত্র সেগমেন্ট যেটা আমরা সামনে থেকে দেখতে পারি না সেটা হচ্ছে এই সেগমেন্ট 1 বা কডেট লোব। সো এটা একটা পিকুলারিটি যেটা একদম পোস্টেরিয়রলি থাকে। 2 নাম্বারটা হচ্ছে যে এটার বাউন্ডারিটা, এটা একটা পিকুলারিটি, আলাদাভাবে এটা একটা বাউন্ডারি থাকে সেগমেন্ট 1 এর, অন্যান্য সেগমেন্টের এরকম কোনো সুনির্দিষ্ট বাউন্ডারি নাই। আচ্ছা, আর একটা কথা মনে রাখবেন, এই যে মানে 1 নাম্বার সেগমেন্ট বা কডেট লোব, এটা পুরো লিভারের একমাত্র সেগমেন্ট যেটা সাপ্লাই পায় হচ্ছে লেফট রাইট দুই পাশ থেকেই। আদারওয়াইজ বাকি যে সেগমেন্ট গুলা, যেমন আমাদের সেগমেন্ট বাকি যে তিনটা মানে 2, 3, 4, এগুলো সাধারণত লেফট সাইড থেকে সাপ্লাই পায়, আর বাকি যে 4টা সেগমেন্ট এগুলো সাধারণত রাইট সাইড থেকে সাপ্লাই পায়। বাট এটা এমন একটা সেগমেন্ট যেটা কিনা দুই সাইড থেকে সাপ্লাই পায়। যেমন এটা আর্টেরিয়াল সাপ্লাই, হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন দুইটাই লেফট এবং রাইট দুইটার ব্রাঞ্চ থেকে আসে। আবার এটা যদি আমরা মানে বাইল ড্রেনের চিন্তা করি, এটা কিন্তু লেফট এবং রাইট দুই সাইডের হেপাটিক ডাক্ট থেকেই আসে। আর এটা ভেনাস ভেইন গুলো আলটিমেটলি ডিরেক্টলি ইনফিরিয়র ভেনাকে ড্রেইন করে। ওকে, সো এখানে ডাবল সাপ্লাই পায় প্রত্যেকটা জায়গা থেকে, এটা আমরা একটু মনে রাখি, এটা হচ্ছে এটার সিগনিফিকেন্স। ওকে, আচ্ছা, স্ক্রিন দেখতে প্রবলেম হচ্ছে না তো? মনে হলো স্ক্রিনটা চলে গিয়েছে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চান? আচ্ছা, বোধহয় তাহলে ভুলে হ্যান্ড রেজ হয়ে গিয়েছে। ওকে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? কেউ একটু আনমিউট হয়ে বলেন তো। স্ক্রিন আপু দেখা যাচ্ছে না। ওকে ওকে, আমি স্পেস অফ ডিস আর মল থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে অর্ণব ভাইয়া কি আছো? জি আপু আছি। আচ্ছা, স্ক্রিনটা একটু দেখো তো কি করা যায়। আপু আমি দেখছি। ওকে,
ওকে, সো হোপফুলি এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম এরপরে আসলে আমরা কোনো ছবি দেখাই নাই, এই স্লাইডটাই লাস্ট করেছিলাম আমরা, যে মাইক্রোস্কোপিক যে অ্যানাটমিটা এবং স্পেশালি আপনাদের বাইরে আর কি জিনিসটা করে নিতে হবে। হ্যাঁ, আর তারপর বলেছিলাম যে কডেড লোবের পিকুলেটিস গুলো, ওইটা ছবি দেখানোর কিছু নাই, ওটা আমি নতুন ভাবে মানে আগেরটার আলোকেই বলেছি যে কডেড লোবটার কি কি ক্ষেত্রে পিকুলেটিস গুলা কি কি থাকে। হ্যাঁ, সো এখানে আর নতুন করে আমি কিছু আর বলছি না। ওকে, সো এগুলা পর্যন্ত আপনাদের হচ্ছে লিভার। হ্যাঁ, আচ্ছা, আর এর বাইরে আপনাদের পিডিএফ এ যে অংশগুলো আছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, যেহেতু সবকিছু আসলে পড়া দেওয়া তো সম্ভব না, যতগুলো ইম্পর্টেন্ট জিনিস ছিল সেগুলো অলমোস্ট আমরা কভার করেছি। ওকে, এবার আসি হচ্ছে আমরা গল ব্লাডার এবং বাইল ডাক্ট। এইটার একদম বেসিক অ্যানাটমিটা যদি আমরা চিন্তা করি তাহলে খেয়াল করেন গল ব্লাডার থেকে যে ডাক্টটা শুরু হয় একদম প্রথমেই, সেটাকে আমরা বলি হচ্ছে সিস্টিক ডাক্ট, যেটার মাধ্যমে আমাদের গল ব্লাডারে যে মানে বাইলগুলা ছিল সেগুলা বাইল ডাক্টে আসে। এদিকে আবার দেখেন রাইট এবং লেফট দুইটা হেপাটিক ডাক্ট আসে লিভার থেকে, যেটা আলটিমেটলি ফর্মেশন করে কমন হেপাটিক ডাক্ট। এই সিস্টিক ডাক্ট এবং কমন হেপাটিক ডাক্ট, এই দুইটা ডাক্ট একসাথে মিলে তৈরি করে হচ্ছে কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্টের সাথে আবার আরো নিচের দিকে নামার পরে প্যানক্রিয়াসের যে ডাক্টগুলো আছে, মেজর বা মাইনর প্যানক্রিয়াটিক ডাক্ট, সেগুলো এসে যুক্ত হয় এবং আলটিমেটলি এটা ড্রেন করে কোথায়? হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। যেই জায়গাটায় ড্রেন করে এটাকে আমরা বলি হচ্ছে মেজর ডুওডেনাল প্যাপিলা। ঠিক আছে, এটা কোন পার্টে হয় ডুওডেনামের বলেন তো দেখি? সেকেন্ড পার্ট, এক্স্যাক্টলি। আচ্ছা, এই জায়গাটা একটা স্ফিংটার থাকে, যে স্ফিংটারটা ডুওডেনামে বাইল যাওয়াটা নিয়ন্ত্রণ করে। একটু নামটা বলে ফেলেন দেখি, কোন স্ফিংটার থাকে এখানে? এক্স্যাক্টলি, স্ফিংটার অফ ওডি থাকে এখানে। ঠিক আছে, আচ্ছা, এটাই কিন্তু মেইনলি আমাদের গল ব্লাডার থেকে ডুওডেনামে বাইলের চলাচলটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, আচ্ছা, গল ব্লাডার থেকে আমরা জাস্ট অল্প কিছু জিনিস পড়বো, যেমন এটা একটা পিয়ার শেপ স্ট্রাকচার, যেটা মোটামুটি ভাবে 7.5 থেকে 12 সেন্টিমিটার পর্যন্ত লং হতে পারে। আর নর্মাল ক্যাপাসিটি থাকে হচ্ছে 25 থেকে 30 ml এর মতো। অ্যানাটমিক্যাল ডিভিশন গুলো যদি আমরা চিন্তা করি, একটা ফান্ডাস থাকে, একটা বডি থাকে, একটা নেক থাকে, যেটা আলটিমেটলি একটা ন্যারো ইনফান্ডিবুলামে এসে টার্মিনেশন হয়। সুপিরিয়র সারফেসটাতে সাধারণত পেরিটোনিয়ামটা থাকে না, বাদ বাকি ওভারঅল সারফেস গুলোতে পেরিটোনিয়াম থাকে, কারণ সুপিরিয়র সারফেসটা সাধারণত লিভারের সাথে লেগে থাকে। তো যেই জায়গাটা সে অন্য কিছুর অ্যাটাচমেন্টে থাকবে সেখানে সাধারণত পেরিটোনিয়াল কাভারিংটা থাকবে না, আর ইনফিরিয়র সারফেসটা পেরিটোনিয়াম দিয়ে কাভার্ড থাকে। সো এটাকে আমরা বলতে পারি যেটা পার্শিয়ালি কাভার্ড বাই পেরিটোনিয়াম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন লিভারে ওভারঅল গল ব্লাডারের অ্যানাটমির ক্ষেত্রে আপনাদের এটা একটু ফ্যাকাল্টি ওরিয়েন্টেড, মানে এখান থেকে যেহেতু সার্জারির কোশ্চেন গুলাই বেশি আসে, সো এইটার পাশাপাশি আপনারা আপনাদের যে ফ্যাকাল্টি বইগুলো আছে, ক্লিনিক্যাল বই, সেখান থেকে একটু ক্লিনিক্যাল অ্যানাটমি গুলো দেখবেন। যেমন সার্জারির ক্ষেত্রে আমি স্পেশালি বলি যে আপনাদের ক্যালভস ট্রায়াঙ্গেলটা এটা আপনাদের বেলি লাভ থেকে পড়তে হবে, যখন ওটা পড়াবো বলে দেওয়া হবে। ঠিক আছে, সো বেসিক অ্যানাটমিতে গল ব্লাডার থেকে আমাদের আর এর চেয়ে বেশি কিছু খুব একটা লাগে না। হ্যাঁ, সাথে আপনারা একটু রিলেশন গুলা পড়ে রাখবেন, এটা আপনাদের পিডিএফ থেকে, যে গল ব্লাডারের কোন পাশে কি থাকে, এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে গল ব্লাডারের ফান্টাসটা সাধারণত নিচের দিকে ট্রান্সভার্স কোলনের সাথে একটা কন্ট্যাক্টে থাকে। ফান্ডাসটা অনেক সময় ট্রান্সভার্স কোলনের কন্ট্যাক্টে আসতে পারে, আর বডি অফ দ্য গল ব্লাডার যেটা, এইটার একটা পার্ট সাধারণত ডুওডেনামের একটা কন্ট্যাক্টে আসতে পারে। এইটুকু জিনিস শুধু আলাদাভাবে একটু মনে রাখেন। ওকে, এবার স্প্লিনে আসি। স্প্লিনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ওয়েজ শেপ একটা অর্গান, যেটা সাধারণত আমাদের লেফট হাইপোকন্ড্রিয়ামে থাকে এবং পার্টলি এপিগ্যাস্ট্রিয়ামে থাকে। ঠিক আছে, আচ্ছা, এইটা সাধারণত দেখা যায় ফান্ডাস অফ দ্য স্টমাক এবং ডায়াফ্রাম, এই দুইটার মাঝখানে স্যান্ডউইচ হয়ে থাকে। আচ্ছা, এইটা যদি আমরা অ্যানাটমিটা চিন্তা করে দেখেন, এটার লং অ্যাক্সিসটা থাকে হচ্ছে 10th রিব বরাবর, আর এটার গায়ের সাথে অ্যাটাচ থাকে 3টা রিব, সেটা হচ্ছে 9, 10 এবং 11, এই 3টা রিব থাকে এটার সাথে অ্যাটাচড। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি স্প্লিনের কিছু অ্যানাটমিক্যাল কন্ডিশন চিন্তা করে দেখেন, এটা দুইটা সারফেস আমরা দেখি, একটা হচ্ছে ভিসেরাল সারফেস আর একটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস। এই দুইটা সারফেস সাধারণত থাকে, এবং যেটা এটার ভিসেরাল সারফেস, সেই জায়গাটায় পোর্টা হেপাটিসের মতো এখানেও একটা স্প্লিনিক হাইলাম থাকে, যে জায়গাটায় বিভিন্ন ভেসেল এবং বিভিন্ন লিমফ্যাটিক্স এই জিনিসগুলো স্প্লিনে যায় এবং স্প্লিন থেকে বের হয়ে আসে। এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে স্প্লিনিক হাইলাম। ঠিক আছে, এখন আমাকে বলেন তো যে স্প্লিনিক হাইলামে আমাদের কোন ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা যুক্ত থাকে? ফান্ডাস অফ দ্য স্টমাক। না, স্প্লিনিক হাইলামে যুক্ত থাকে হচ্ছে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। ঠিক আছে, এই জায়গাটা একটা লিগামেন্ট থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে লিলো রেনাল লিগামেন্ট, এই জায়গাটা থাকে।
আর এর বাইরে আমাদের বেশি দরকার যেটা সেটা হচ্ছে যে এই বরাবর সাধারণত আমাদের টেইল অফ দ্য প্যানক্রিয়াসটা যুক্ত থাকে। এবং আপনাকে যদি কোশ্চেন করা হয় যে একটা স্প্লিনেক্টমি অপারেশনে কোন স্ট্রাকচারটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো কি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস, এক্স্যাক্টলি। টেইল অফ দ্য প্যানক্রিয়াস ইনজুরি হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। আর ফান্ডাস অফ দ্য স্টমাকের কথা কখন আসে? যখন হচ্ছে যে আমরা দেখি স্প্লিনের সাথে কিন্তু একটা দেখবেন যে গ্যাস্ট্রিক ইমপ্রেশনের একটা জায়গা আছে, যে জায়গাটায় ফান্ডাস অফ দ্য স্টমাক যুক্ত হয়, এই জায়গাটায়। আচ্ছা, ফান্ডাস অফ দ্য স্টমাকের সাথে স্প্লিনের রিলেশনটা এরকম যে স্প্লিনিক আর্টারির কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে আমরা বলি হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এই ব্রাঞ্চগুলো সাধারণত ফান্ডাস অফ দ্য স্টমাককে সাপ্লাই দেয়। এর পাশাপাশি গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্টটা সাধারণত স্প্লিনের সাথে আমাদের স্টমাকের একটা কানেকশন তৈরি করে। সো যদি এই কোশ্চেনটা এরকম ভাবে বলে যে স্প্লিনিক আর্টারি লাইগেশনের সময় আমরা শর্ট গ্যাস্ট্রিক ভেসেলগুলো যখন লাইগেট করি তখন সাধারণত কোন স্ট্রাকচারটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি, এইভাবে যদি কোশ্চেনটা আপনাকে করে তখন আপনার বলতে হবে ফান্ডাস অফ দ্য স্টমাক ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা, তাহলে স্প্লিনের ক্ষেত্রে দেখেন আমরা কয়েকটা এরিয়া পড়বো। দেখেন ভিসেরাল সারফেসে কি কি আছে। একটা আমরা বললাম যে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এই জায়গাটায় স্টমাক যুক্ত হয়। এই জায়গাটায় দেখেন কোলিক একটা ইমপ্রেশন, এখানে কোলনের একটা পার্ট যুক্ত হয়। আর এই জায়গাটায় দেখেন কিডনি যুক্ত হয়, এই জায়গাটায় যে ইমপ্রেশনটা আছে এখানে কিডনি যুক্ত হয়। সো এই কয়েকটা আছে। আর প্যানক্রিয়াটিক ইমপ্রেশনটা কোথায় আসবে? এটা জাস্ট হচ্ছে হাইলামে আসবে, টেল অফ দ্য প্যানক্রিয়াসটা এখানে যুক্ত থাকবে। আচ্ছা, এরপরে পেরিটোনিয়াল রিলেশন যদি আমরা চিন্তা করি, সাধারণত এটা পেরিটোনিয়ালি কাভার থাকে। আর কিছু লিগামেন্ট থাকে এখানে, যেমন হচ্ছে একটা গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট আমরা বললাম যেটা হাইলাম অফ দ্য স্প্লিনের সাথে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাকের একটা কানেকশন তৈরি করে লিগামেন্টের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি হচ্ছে আমরা লিনোরেনাল লিগামেন্ট। হ্যাঁ, লিনোরেনাল লিগামেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে হাইলাম অফ দ্য স্প্লিন থেকে শুরু করে লেফট কিডনি এই জায়গাটুকুকে কানেক্টেড করে রাখে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। এইটা দেখেন ডিরেক্টলি স্প্লিনের সাথে যুক্ত থাকে না, কিন্তু দেখা যায় যে এটার যে অ্যান্টেরিয়র এন্ডটা থাকে এটাকে সে সাপোর্ট দেয়। কিভাবে সাপোর্ট দেয়? সে হচ্ছে ডায়াফ্রাম এবং কোলন এই দুইটার মাঝখানে একটা হরাইজন্টাল একটা ফোল্ড তৈরি করে এবং আলটিমেটলি কিন্তু স্প্লিনকেও সে সাপোর্ট দেয়। আচ্ছা, এবারে আসি হচ্ছে আমরা স্ট্রাকচার অফ দ্য স্প্লিনিক প্যারেনকাইমা। এইটা আপনাদেরকে অনেক সময় আমরা ছোটবেলায় যে রেড পাল্প এবং হোয়াইট পাল্প পড়তাম, তাই না, অ্যানাটমির ক্ষেত্রে। দেখেন স্প্লিনের যদি প্যারেনকাইমা আমরা চিন্তা করি, এটা সোললি দুইটা জিনিস, একটা হচ্ছে রেড পাল্প যেটা থাকে 75%, আর একটা হচ্ছে হোয়াইট পাল্প যেটা থাকে হচ্ছে বাকিটুকু। এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা জটিল লাগে আর কি, আমার কাছে একটু বুঝতে সমস্যা হয়। সো আমি আপনাদেরকে একটা ছবি এঁকে একটু দেখাই, আশা করা যায় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা। হ্যাঁ, জায়গা বের করি, দাঁড়ান। আচ্ছা, আর রেড পাল্প এবং হোয়াইট পাল্পের ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ছবি এঁকে দেখাই, আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা, আপনি দেখেন হোয়াইট পাল্পের মাঝখানে থাকবে হচ্ছে একটা সেন্ট্রাল আর্টারিওল। আমরা জানি যে স্প্লিনিক আর্টারিটা পরে গিয়ে অনেকগুলো আর্টারিতে ভাগ হয়। কিছু এর মধ্যে কিছু থাকে হচ্ছে সেগমেন্টাল আর্টারি, আর তারপর আস্তে আস্তে আরো ভাগ হতে হতে আরো কিছু আর্টারিতে সে ভাগ করে। পেনিসিলার আর্টারি আছে, আর পেরি আর্টারিয়াল লিম্ফ্যাটিক্স আছে, এগুলা। সো ট্র্যাবেকুলার আর্টারি বা সেন্ট্রাল যে আর্টারি, এটার চারপাশে থাকে হচ্ছে একটা লিম্ফ্যাটিক শিট। তো আমি যদি ছবিটা আঁকি, ধরেন এটা হচ্ছে আমাদের আর্টারিটা, এটা একটা সেন্ট্রাল আর্টারি, ঠিক আছে। তো এইটার চারপাশে থাকবে হচ্ছে একটা পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীথ, পেরি আর্টারিওলার একটা লিম্ফ্যাটিক শীথ থাকে। সো আমি যদি এটা আঁকি, দেখেন পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীথ, এরকম একটা স্ট্রাকচার থাকবে, পেরি আর্টারিওলার লিম্ফ্যাটিক শীথ। আচ্ছা, এখন দেখেন এই লিম্ফ্যাটিক শীথে কি কি জিনিস থাকে। একদম সেন্ট্রালি থাকবে হচ্ছে, মানে সেন্ট্রালি বলতে ঠিক আর্টারির পাশেই, সেটা থাকবে হচ্ছে টি সেলগুলা থাকবে। দেখেন আমি আর্টারির পাশে ছোট ছোট কতগুলো স্ট্রাকচার আঁকতেছি, এগুলো হচ্ছে টি সেল, ঠিক আছে, এগুলো হচ্ছে টি সেল। তাহলে দেখেন একদম সেন্ট্রাল আর্টারির পাশেই থাকে হচ্ছে টি সেল। আচ্ছা, আর তার মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে হচ্ছে কিছু বি সেল। এই যে বড় বড় করে আমরা কয়েকটা বি সেল আঁকতেছি, এই যে এটা হচ্ছে বি সেল, বড় বড় বি সেল গুলা, ঠিক আছে। তাহলে মিডলে থাকে হচ্ছে এই বি সেল গুলা, যেটার মধ্যে একটা জার্মিনাল সেন্টার থাকে। আর একদম পেরিফেরালি কি থাকে? কিছু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ডেনড্রাইটিক সেল। তো দেখেন একদম পেরিফেরালি যে এই জায়গাগুলোতে এরকম করে থাকবে হচ্ছে কিছু ডেনড্রাইটিক সেল। এই হচ্ছে আমাদের হোয়াইট পাল্পের স্ট্রাকচার। তাহলে দেখেন হোয়াইট পাল্পের স্ট্রাকচারটা যদি আমরা আবারও বলি, কি কি হচ্ছে? একদম সেন্ট্রালি থাকছে কি একটা সেন্ট্রাল আর্টারিওল, তার ঠিক পাশেই থাকছে টি সেল, মিডলে থাকছে হচ্ছে বি সেল, আর একদম পেরিফেরালি থাকছে হচ্ছে ডেনড্রাইটিক সেল। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের হোয়াইট পাল্প। এবারে আসি হচ্ছে আমরা রেড পাল্প। রেড পাল্পে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভেনাস সাইনোসয়েড, আর একটা থাকে হচ্ছে স্প্লেনিক কর্ড। স্প্লেনিক কর্ড গুলোর আরেকটা নাম হচ্ছে বিলরথস কর্ড।
আচ্ছা, এখন দেখেন ভেনাস সাইনোসয়েড। আমরা জানি যে আমাদের বিভিন্ন অর্গানে কিন্তু সাইনোসয়েড থাকে। সাইনোসয়েড জিনিসটা কি? সাইনোসয়েড জিনিসটা হচ্ছে নর্মাল যে ক্যাপিলারি গুলো থাকে সেগুলোর চারপাশে একটা এন্ডোথেলিয়াম থাকে। কিন্তু সাইনোসয়েড এমন কিছু ফাঁকা ফাঁকা জায়গা যে এটা ভিতরে ব্লাড থাকবে ঠিকই, কিন্তু তার চারপাশে যে কাভারিংটা সেগুলোর মধ্যে বিভিন্ন গ্যাপ থাকবে। এগুলোর মধ্যে কোনো একদম সুনির্দিষ্ট কাভারিং থাকবে না। ধরেন এটা একটা কাভারিং, এই জায়গাটা একটা গ্যাপ, আবার এখানে একটা গ্যাপ, এরকম ভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় গ্যাপ গ্যাপ থাকবে। এই গ্যাপগুলোকে আমরা বলি হচ্ছে ফাঁকা জায়গা বা সাইনোসয়েড। তো এরকম ভাবে বিভিন্ন জায়গায় গ্যাপ থাকবে। তো এইরকম ভাবে দেখা যায় যে আমাদের স্প্লিনে বড় বড় কিছু সাইনোসয়েড থাকে, এবং সাইনোসয়েডের ওয়ালগুলোতে থাকে হচ্ছে স্লিট বা হচ্ছে গ্যাপ থাকে। এই গ্যাপগুলা পূরণ হয় হচ্ছে স্টেট সেল দিয়ে। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি যে আমাদের রেড পাল্পের দুইটা পার্ট, একটা হচ্ছে ভেনাস সাইনোসয়েড থাকবে অনেকগুলা, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে স্প্লেনিক কর্ড থাকবে। স্প্লেনিক কর্ড থাকবে। তো এই সাইনোসয়েডে কি হচ্ছে, সাইনোসয়েডে হচ্ছে একটা ইনকমপ্লিট এন্ডোথেলিয়াম থাকছে, যে স্লিট গুলা সাধারণত ফিল আপ হয় হচ্ছে স্টেট সেল দিয়ে। আর কি থাকে, আর হচ্ছে বিলরথ কর্ড বা স্প্লেনিক কর্ড থাকে। এই কর্ডগুলাতে কি থাকে, এটা একটু ইম্পর্টেন্ট, এই কর্ডগুলাতে থাকে হচ্ছে ম্যাক্রোফেজ। খেয়াল করেন এখানে লেখা আছে। আচ্ছা, এই কর্ডগুলোতে থাকে হচ্ছে ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজের কাজ কি? এই যে আমরা বলি যে আমাদের যে আরবিসি গুলা 3 মাস 4 মাস পর পর এক্সচেঞ্জ হয় বা হচ্ছে আমাদের এগুলো নষ্ট হয়ে যায়, এই কাজ, সরি 4 মাস পর পর নষ্ট হয়ে যায়, এই কাজগুলো কে করে? বা অনেক সময় আরবিসি ঠিক মতো প্রোডাকশন হলো না, হ্যাঁ, সেগুলাকে বডি থেকে বের করে দিতে হয়। তো এরকম যেসব সেলগুলো একদম মানে মরে যাচ্ছে বা একদম ডিফেক্টিভ আরবিসি, এই বা কিছু মাইক্রো অর্গানিজম থাকে, হ্যাঁ, কিছু সেল ডেব্রিস থাকে, এইগুলাকে বডি থেকে দূর করার ক্ষেত্রে এই ম্যাক্রোফেজ গুলা কাজ করে। সেই ম্যাক্রোফেজ গুলা কোথায় থাকছে? স্প্লিনিক কর্ড বা হচ্ছে স্প্লিনিক কর্ড অফ বিলরথ, এই জায়গাটায় থাকে। সো তাহলে আমাদের হোয়াইট পাল্পের স্ট্রাকচার আমরা দেখলাম এবং হচ্ছে রেড পাল্পের স্ট্রাকচার আমরা দেখলাম। এই দুইটা মিলাই তৈরি হচ্ছে আমাদের স্প্লিনিক প্যারেনকাইমা বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ দ্য স্প্লিন। ওকে, আচ্ছা। সো স্প্লিন থেকে আশা করা যায় এটুকু পড়লেই হবে। আপনারা এর সাথে একটু স্প্লিনিক ব্লাড সাপ্লাইটা দেখে নেবেন, ঠিক আছে? ওকে, এবারে আসি হচ্ছে আমরা প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার। এটার ক্ষেত্রে আপনি খেয়াল করেন, এটা কিন্তু মেইনলি একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান। পুরো অর্গানটাই সাধারণত স্টমাকের পোস্টেরিয়রলি থাকে এবং লেজার স্যাক দিয়ে এটা স্টমাক থেকে সেপারেটেড হয়। এটার পার্টগুলো আমরা যদি চিন্তা করি, একটা হেড থাকে, একটা যেটা 30% কে অকুপাই করে, একটা বডি থাকে এবং একটা টেল থাকে, যারা আলটিমেটলি 70% কে অকুপাই করে। এটা থাকে কোন জায়গাটা? এটা থাকে হচ্ছে আমাদের যে সি শেপড একটা কার্ভ আছে ডুওডেনামের, ওই কার্ভের ভিতরে থাকে। এবং এটার যদি আমরা রিলেশনটা চিন্তা করি, তাহলে দেখেন হেডের ঠিক পিছনেই থাকে হচ্ছে সেকেন্ড লাম্বার ভার্টেব্রা, যদি আমরা ভার্টেব্রার বরাবর চিন্তা করি লেভেলটা। আর আরেকটা স্ট্রাকচার থাকে যেটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কেভা, এগুলা হচ্ছে ঠিক আমাদের হেডের ঠিক পিছনেই থাকে। আর নেকের কথা যদি আমরা চিন্তা করি, নেকের ঠিক পিছনেই থাকবে হচ্ছে অ্যাওটা, একই সাথে সুপেরিয়র মেজেন্টারিক ভেসেল। অ্যাওটা এবং থাকে হচ্ছে সুপেরিয়র মেজেন্টারিক ভেসেল। আচ্ছা, প্যানক্রিয়াসের এই কয়েকটা পার্ট বাদেও আরেকটা পার্ট থাকে যেটাকে আমরা বলি হচ্ছে আনসিনেট প্রসেস। আনসিনেট প্রসেস, তাই না? আচ্ছা, এখন আমাকে একটা মজার জিনিস বলেন তো, সেটা হচ্ছে ধরেন প্যানক্রিয়াসটা তো এরকম, এই হেড, এই আনসিনেট প্রসেস, নেক, বডি, টেইল, ঠিক আছে? এখন আমাকে বলেন তো যে এমন কোন স্ট্রাকচার আছে যেটা কিনা নেকের পিছনে থাকে কিন্তু আনসিনেট প্রসেসের সামনে থাকে? কেউ বলতে পারেন যে কোন স্ট্রাকচারটা নেকের পিছনে থাকে কিন্তু আলটিমেটলি আনসিনেট প্রসেসের সামনে দিয়ে যায়? কমন বাইন্ডার। আমি শুনতে পাচ্ছি না ভাইয়া, কমন বাইন্ডার। আপনি একটু চ্যাট বক্সে লিখবেন কি কাইন্ডলি? আমি মানে কথাটা খুব আস্তে করে শুনতে পাচ্ছি। ইনফিরিয়র বানাতে বা না, সুপেরিয়র ভেনা কেভা না, এটা হচ্ছে আমাদের সুপেরিয়র এবং ইনফেরিয়র মেজেন্টেরিক ভেসেল। সরি, সুপেরিয়র মেজেন্টেরিক ভেসেল মানে সুপেরিয়র মেজেন্টেরিক ভেইন এবং হচ্ছে আর্টারি। হ্যাঁ, এই দুটো স্ট্রাকচার দেখেন আপনি নেক অফ দ্য প্যানক্রিয়াসের ঠিক পিছনে থাকে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, এই যে অ্যাওটা এবং ভেইন, মানে অ্যাওটা না, সরি, সুপেরিয়র মেজেন্টেরিক যে ভেসেল গুলো আছে এগুলো থাকে হচ্ছে নেকের ঠিক পিছনে, কিন্তু আলটিমেটলি এরা কিন্তু আসবে হচ্ছে আমাদের আনসিনেট প্রসেসের সামনে দিয়ে। দেখেন অ্যান্টেরিয়রলি সুপেরিয়র মেজেন্টেরিক ভেসেল থাকে আনসিনেট প্রসেসে। তাহলে আপনি খেয়াল করেন নেকের রিলেশন আপনি পড়লেন যে নেকের পিছনে থাকে সুপেরিয়র মেজেন্টেরিক ভেসেল, আবার আনসিনেট প্রসেসের সামনে দিয়ে আসে হচ্ছে এই সুপেরিয়র মেজেন্টেরিক ভেসেল। তো অনেক সময় আপনাকে পরীক্ষায় এরকম ভাবে কিন্তু কোশ্চেনটা দিয়ে দেয় যে এমন কোন স্ট্রাকচার আছে যেটা নেকের পিছন দিয়ে যায় কিন্তু আমাদের আনসিনেট প্রসেসের সামনে দিয়ে যায়। আচ্ছা, নেকের আরেকটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে ওই লেভেলে একটা ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার ফরমেশন হয়। কেউ বলতে পারেন যে কোন স্ট্রাকচার? ঠিক নেকের লেভেলে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফরমেশন হয় পোস্টেরিয়রলি।
আচ্ছা, এটা হচ্ছে পোর্টাল ভেইন ফর্মেশন হয়। পোর্টাল ভেইন কি কি দিয়ে ফর্মেশন হয় বলেন তো দেখি, মনে আছে কারো? পোর্টাল ভেইনটা কি কি দিয়ে ফর্মেশন হয়? Mesenteric, হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেন। আচ্ছা, দুইটা জিনিস দিয়ে ফর্মেশন হয়, একটা হচ্ছে স্প্লিনিক ভেইন আর একটা হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক ভেইন। ঠিক আছে, এই দুইটা জিনিস দিয়ে পোর্টাল ভেইনটা ফর্মেশন হয়। ঠিক আছে, সো এটা আমরা একটু মনে রাখি। এই ফর্মেশনটাও হবে হচ্ছে ঠিক নেকের লেভেলে। ওকে, আচ্ছা। এরপরে রিলেশন গুলো আপনারা জাস্ট একটু দেখে নিন যে এখানে তিনটা বর্ডার থাকে, কি কি সারফেস থাকতে পারে, তিনটা সারফেস থাকতে পারে। আর রিলেশন গুলা কি কি এগুলো একটু দেখে নেবেন। পোস্টেরিয়র সারফেসে পেরিটোনিয়াম থাকে না, এখানে কি কি জিনিসের সাথে অ্যাটাচ থাকে এগুলো আপনারা জাস্ট একটু দেখে নেবেন প্যানক্রিয়াসের এই রিলেশন গুলা। ওকে, এখানে দেওয়া আছে, আপনারা এটা এবং পিডিএফ মিলা একটু পড়ে নেবেন। আচ্ছা, পোস্ট ইনফেরিয়র সারফেসে কি থাকে সবকিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, এবারে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব, যেটা হচ্ছে পোর্টাল সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। এটা হচ্ছে আমাদের বডির বিভিন্ন জায়গায় দেখা যায় কি যে আমাদের পোর্টাল সিস্টেমের কিছু ভেসেল এবং হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে কিছু ভেসেল এসে অ্যানাস্টোমোসিস করছে। এর মধ্যে আপনারা আমাকে একটু কেউ একজন উল্লেখ করতে পারেন যে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা সাইট যেখানে পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস হয়? সাইটগুলো বলেন, আমি কি কি জিনিসের মধ্যে অ্যাটাচমেন্ট হয় বলে দিব। একটু মানে রিকল করে দেখেন তো আপনাদের মনে পড়ে কিনা, আমাদের একদম ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়াশোনা। আম্বিলিকাস। সরি ভাইয়া, আরেকবার একটু জোরে ভাইয়া। আম্বিলিকাস হচ্ছে লোয়ার ইসোফেগাস বলেছেন কি? লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, ইয়েস। আর অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানাল, হ্যাঁ এটা একটা। আর এরিয়া অফ লিভার হোক। বিয়ার এরিয়া অফ দ্য লিভার, হ্যাঁ এটা একটা। ওকে, তাহলে আমি দেখাই দেই। দেখেন, আম্বিলিকাস ছিল আরেকটা। হ্যাঁ, আচ্ছা, আম্বিলিকাস। এক্স্যাক্টলি, হ্যাঁ আম্বিলিকাস, এটা শুনতে চাচ্ছিলাম। ওকে, তাহলে দেখেন আপনারা মোটামুটি অনেকগুলাই ভালো করে বলেছেন। সো দেখেন, অ্যাবডোমিনাল পার্ট বা লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস, এখানে পোর্টালটা আসে হচ্ছে আমাদের লেফট গ্যাস্ট্রিক ভেসেল থেকে। আর সিস্টেমিক যেটা সেটা আসে হচ্ছে আমাদের যে অ্যাজাইগাস এবং হেমিঅ্যাজাইগাস ভেইন গুলো আছে সেখান থেকে। আম্বিলিকাসের কথা যদি চিন্তা করি, এখানে কিছু প্যারা আম্বিলিক্যাল ভেইন আসে যেগুলো আসে পোর্টাল সার্কুলেশন থেকে। আর এপিগ্যাস্ট্রিক যে ভেইন গুলা সেগুলো আসে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন থেকে। বেয়ার এরিয়ার কথা আপনারা বলেছেন, এখানে কিছু হেপাটিক ভেনিউলের সাথে ইন্টারকোস্টাল এবং ফ্রেনিক ভেইন এগুলা অ্যানাস্টোমোসিস হয়। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এরকম কিছু থাকে, কিছু স্প্লিনিক এবং কোলিক ভেইন থাকে যেগুলো আসে পোর্টাল সিস্টেম থেকে এবং সাথে লেফট রেনাল ভেইন এবং হচ্ছে ট্রাইবিউটারিজ অফ দ্য আইভিসি। এর পাশাপাশি ফ্যালসিফর্ম লিগামেন্ট বরাবর এবং হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম বরাবর কিছু অ্যানাস্টোমোসিস হয়। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানাল ক্যানেল। এখানে সুপিরিয়র রেক্টাল এই জিনিসটা আসবে হচ্ছে পোর্টাল সার্কুলেশন থেকে, এবং ইনফেরিয়র এবং মিডল রেক্টাল এটা আসবে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন থেকে। এই কয়েকটা অ্যানাস্টোমোসিসের সাইজ খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এটা দরকার নেই, এটা আপনারা পড়ে ফেলছেন। আচ্ছা, এবারে তাহলে আমাদের লিভারটাও শেষ। আমরা লিভার, প্যানক্রিয়াস, গল ব্লাডার এবং স্প্লিন, সো আমাদের ওভারঅল হেপাটোবিলিয়ারি অংশ ছিল এটুকুই। আমরা এখন শুরু করব হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি জাস্ট 2 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, আপনারাও একটু রেস্ট নিয়ে নেন এবং হচ্ছে আমরা এরপরে একটা ইম্পর্টেন্ট সিস্টেম শুরু করতে যাব। ওকে, ওকে, সো স্টে টিউন। আর কেউ যদি আনমিউট হতে চান বা কোনো কিছু করতে চান 2-3 মিনিটের মধ্যে করে ফেলেন। আমি বা কোনো যদি কেউ কোনো মানে লিভ নিতে চান আর কি আপাতত, বা পরে এসে জয়েন করবেন। আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, আমি তারপর আবার কন্টিনিউ করবো জিনিসটা। ওকে।
ওকে, তো আমরা আবার শুরু করি। আহ, আমরা একটা ব্রেক নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা এখন ইউরোজেনিটাল নিয়ে কথা বলবো। সো আমরা শুরু করি হচ্ছে কিডনি দিয়ে। কিডনিটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার এবং আমাদের পিওর বেসিক অ্যানাটমিতে কিডনিটা লাগে খুব। আচ্ছা, তো আপনি দেখেন এটা হচ্ছে একটা আবারও একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, যেটা আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, ভার্টেব্রাল কলামের এক্স্যাক্টলি দুই পাশে আর কি। আর আমরা যদি হাইলামটার কথা চিন্তা করি, রাইট সাইডে যেহেতু আমাদের লিভারটা থাকে, লিভারের প্রেশারের কারণে কিডনিটা একটু নিচে থাকে। সো হাইলামটা নর্মালি মোর অরলেস এট দ্য লেভেল অফ দ্য লাম্বার ওয়ান ভার্টেব্রায় থাকে, বাট পার্থক্যটা কি, সেটা হচ্ছে রাইট কিডনিটা একটু, হাইলামটা একটু নিচে থাকে আর লেফট কিডনিটা একটু উপরে থাকে। যে এখন এই যে এই লেভেলটা, ঠিক আছে, এই জায়গাটায় হচ্ছে আমাদের হাইলাম অফ দ্য কিডনি থাকে। আচ্ছা, এই জায়গাটা একটা প্লেন পাস করে, এটাকে আমরা কি বলি, কি প্লেন বলি আমরা, যেটা দুই কিডনির হাইলামের মধ্য দিয়ে পাস করে, একটা ইমাজিনারি প্লেন। লাম্বার ওয়ান ভার্টেব্রা লেভেলে কি বলি এটাকে আমরা, গত ক্লাসে আপনাদের পড়ার কথা, কারো জানা আছে? লাম্বার ওয়ান ভার্টেব্রা লোয়ার বর্ডার বরাবর আমরা একটা প্লেন কল্পনা করি, যেখান দিয়ে আপনাদের পাইলোরাস অফ দ্য স্টমাক যায়, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার যায়, টিপ অফ দ্য নাইন্থ কোস্টাল কার্ডিলেজ থাকে। হ্যাঁ, এটা এটা হচ্ছে একজন বলেছেন সম্ভবত ট্রান্সপাইলোরিক প্লেন, ঠিক আছে, এক্স্যাক্টলি। ওকে, সো এটা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই প্লেনটা হচ্ছে যায়, আপনারা অলরেডি জানার কথা যে ট্রান্সপাইলোরিক প্লেন দিয়ে কি কি স্ট্রাকচার যায়, ঠিক আছে, গত ক্লাসে এটা পড়ার কথা। ওকে, সো এটা একটু রিক্যাপ করলাম আমরা। আচ্ছা, এরপরে কিডনি যদি আমরা সাইজের ব্যাপারে আসি, জাস্ট বেসিক অ্যানাটমি গুলো একটু দেখবেন, কতটুকু লেন্থ হয়, কতটুকু ডায়ামিটার হয়, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এক্সটার্নাল ফিচারের ক্ষেত্রে আসি আমরা। কিডনির ক্ষেত্রে কিডনি একটা বিন শেপড স্ট্রাকচার, আপার পোল লোয়ার পোল থাকে, মিডিয়াল ল্যাটারাল বর্ডার থাকে এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র সারফেস থাকে। খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার হচ্ছে হাইলাম অফ দ্য কিডনি। যেখানেই হাইলাম সেখানেই কিছু স্ট্রাকচার এন্টার করবে বা কিছু স্ট্রাকচার এক্সিট করবে, ঠিক আছে। এখানে ভেইন থাকবে, আর্টারি থাকবে, হ্যাঁ, এবং অবশ্যই রেনাল পেলভিস, এটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আর সাথে হচ্ছে কিছু লিমফ্যাটিক্স থাকে, কিছু নার্ভস থাকে। সো এখানেও আমাদের মনে রাখতে হবে হচ্ছে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র হিসেবে। এইখানে যদি আমরা অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র চিন্তা করি, সাধারণত ভি এ পি, এই তিনটা আমরা বলি ভিএপি। ভিএপি হচ্ছে রেনাল ভেইন, রেনাল আর্টারি এবং হচ্ছে রেনাল পেলভিস। সো ভেইন, আর্টারি, পেলভিস, এই তিনটা আমরা বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ছবিটা দেখলে আপনাদের কিছুটা, এখানে অতটা বোঝা যাচ্ছে না যদিও, এখানে শুধু দেখেন ভেইনটা পিছনের দিকে, এটা কিছুটা বোঝা যাচ্ছে, আর্টারিটা সামনে, সরি সরি, মানে ভেইনটা সামনের দিকে, এটা যেহেতু আমাদের সামনে থেকে ছবিটা, আমি এটা পিছন থেকে ভাবছিলাম ছবিটা। ওকে, ছবিটা যেহেতু সামনে থেকে দেখেন, একদম শুরুতে ভেইন আছে, তারপর আর্টারিটা দেখা যাচ্ছে, আর পিছনে পেলভিসটা ওরকম দেখা যাচ্ছে না, বাট ইউরেটারটা দেখা যাচ্ছে। আচ্ছা, একটা একটা মিনিট একটু আমাকে সময় দিবেন একটু। ওকে, তাহলে যেটা বলছিলাম যে একদম পিছনের দিকে থাকে হচ্ছে রেনাল পেলভিস। সো এই তিনটা স্ট্রাকচার, ভেইন, আর্টারি এবং হচ্ছে পেলভিস, ফ্রম অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি, তাহলে দেখেন এই কয়েকটা জিনিস আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখন একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, এই ছবিটা আপনারা একটু ভালো করে দেখেন, জাস্ট আপনারা 30 সেকেন্ড এই ছবিটা একটু দেখেন। আমি এই ছবি থেকে আপনাদেরকে একটা কোশ্চেন করব, ঠিক আছে, এবং আমি যে বলি যে পরীক্ষায় আপনাদের পিক্টোরিয়াল কোশ্চেন বেশি আসে, এই জিনিসটা ডিরেক্টলি কোনো জায়গায় লেখা নাই, বাট এই ছবিটা দেখলে আপনার ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি এই ছবিটা থেকে আপনাদেরকে একটা কোশ্চেন করবো, আপনারা জাস্ট 30 সেকেন্ড ছবিটার দিকে জাস্ট একটু ভালো করে দেখেন, বিশেষ করে ভাস্কুলার স্ট্রাকচার গুলো দেখবেন। ওকে, ওকে, আশা করা যায় দেখেছেন। এবার আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে কোশ্চেনটা। আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখেন তো আপনারা, যে একটা অ্যাওর্টিক অ্যানিউরিজমের অপারেশন হচ্ছে, যে অ্যানিউরিজমটা হচ্ছে এট দ্য লেভেল অফ বা নিয়ার বাই দ্য অরিজিন অফ দ্য সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি। কোন স্ট্রাকচারটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি?
অ্যাবডোমিনাল আয়োটা থেকে বিভিন্ন ব্রাঞ্চ আসে, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, যেটার মধ্যে সিলিয়াক ট্রাঙ্ক থাকে সবার উপরে, তার ঠিক নিচেই থাকে হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। তো ওই সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি অরিজিনাল লেভেলে একটা অ্যানিউরিজম ডেভেলপ করলো। সো এই অ্যানিউরিজমে যদি আমরা অপারেশন করতে যাই, কোন স্ট্রাকচারটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি? ছবিটা চিন্তা করে আপনারা একটু বলার চেষ্টা করেন। আগে দেখি আপনারা ছবিটা ছাড়া পারেন কিনা, না হলে আমি ছবিটা দিয়ে তারপর জিজ্ঞেস করব, যেটা সহজ হয়ে যাবে আর কি। ওকে, এবার বলেন তো একটা অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম যেটা কিনা অ্যাট দ্য লেভেল অফ দ্য সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, এইটা অপারেশন করার সময় কোন স্ট্রাকচার ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে? ওকে, তো আমি বলে দিই, দেখেন এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, এই হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভা। এখন দেখেন এই পাশে যাচ্ছে হচ্ছে আমাদের রাইট রেনাল ভেইন, এই পাশে যাচ্ছে হচ্ছে আমাদের লেফট রেনাল ভেইন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এই অ্যাওর্টা এবং লেফট রেনাল ভেইন, অ্যাওর্টার থেকে যেই জায়গাটায় সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি অরিজিন করতেছে, লেফট রেনাল ভেইন কিন্তু তার ঠিক নিচ দিয়ে যাচ্ছে। এটা দেখেন এমন একটা বেকায়দা জায়গা যে সে দুইটা চিপায় পড়ে আছে, আমরা বলতে পারি যে যেই জায়গাটা সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি অরিজিন করতেছে, এই জায়গাটা আসলে অন্য কোনো স্ট্রাকচার আমরা এক্সপেক্ট করি না। আমরা ভাবছি যে নর্মালি অপারেশন হয়ে যাবে ওই জায়গাটায়, কিন্তু দেখেন সে এসে এমন একটা জায়গায় মানে পাস করতেছে যেটা কিনা একদম যে জায়গাটায় অপারেশন হবে ঠিক সেই জায়গাটাই। ওকে, সো আমরা যদি বলি যে কোন স্ট্রাকচার ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি, সেটা হবে হচ্ছে আমাদের লেফট রেনাল ভেইন, হ্যাঁ। কারণ এটা দেখেন যদি যেহেতু আমরা বলে দিছি ক্লুতে যে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি অরিজিনাল লেভেলে, সো যেই লেভেলে অরিজিন হচ্ছে সেখানে সবচেয়ে বেশি বেকায়দায় থাকছে কিন্তু এই লেফট রেনাল ভেইন, সো এটার ইনজুরি হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে কিছু জিনিসপাতি বলা আছে, যেমন রাইট রেনাল ভেইনটা যেহেতু এটা আইভিসি থেকে তৈরি হয়, আইভিসিটা আমরা জানি যে এটা একটু রাইট সাইডে থাকে, সো এটা একটু শর্টার থাকে লেফট রেনাল ভেইনের চেয়ে। আর এগুলো অতটা দরকার নাই, এগুলো খুব একটা। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে এই যে দেখেন ইউরেটারটা যে জায়গা দিয়ে পাস করছে তার ঠিক পাশে এই দুইটা ভেসেল পাস করতেছে। এই দুইটা ভেসেল কি বলেন তো দেখি কেউ? ইউরেটারের ঠিক পাশেই পাস করে যে এই দুটো ছোট ছোট ভেসেল। বুঝতে কি সমস্যা হচ্ছে? একটু খেয়াল করে বলেন তো দেখি দুইটা স্ট্রাকচার কি। ইউরেটার বা হচ্ছে রেনাল যে ভেসেল গুলা, এটা ঠিক পাশ দিয়ে দুইটা আর একটু ন্যারো ভেসেল পাস করছে, এগুলাকে কি বলি আমরা? আচ্ছা, এগুলা হচ্ছে গোনাডাল ভেসেল, হ্যাঁ। তো দেখা যায় কি যে কোনো একটা অপারেশনের সময় আমরা দেখা যায় যে অনেক সময় মানে কনফিউজ হয়ে যায় যে কোনটা ভেসেল আর কোনটা হচ্ছে ইউরেটার। ইউরেটারের সাথে কিন্তু গোনাডাল ভেসেলটা খুব কনফিউশন হতে পারে। সো এটা আমরা সাধারণত পালপেট করে বুঝি আর কি, কারণ ইউরেটারটা দেখা যায় একটু ইলাস্টিক একটা ফিলিংস হবে, আর সাথে হচ্ছে আমরা যদি একটু পিঞ্চ করি ইউরেটারে তখন ইউরেটারটা কন্ট্রাক্ট করবে, ভার্মিকুলেশন হবে, হ্যাঁ। এটা দেখে আমরা বুঝতে পারি পারাপারেটিভলি। আচ্ছা, এবারে আসি হচ্ছে আমরা কিডনির রিলেশনের ক্ষেত্রে। কিডনির রিলেশনটা আমরা অ্যান্টেরিয়রলি এবং পোস্টেরিয়রলি দুইভাবে চিন্তা করব। পোস্টেরিয়র রিলেশনটা দুই কিডনির ক্ষেত্রে মানে কমন কিছু রিলেশন আছে, যেমন আপার পোলটা, দুই পাশে কিডনিতে আপার পোল কিন্তু সুপ্রারেনাল গ্ল্যান্ডের সাথে রিলেটেড থাকে। আবার মিডিয়াল বর্ডারটা, দুই পাশে মিডিয়াল বর্ডারই দেখা যায় যে সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে, ইউরেটার থাকে, হাইলাম থাকে, এগুলা। পোস্টেরিয়র রিলেশনটাও কিন্তু দুই কিডনির ক্ষেত্রে মোটামুটি সমান। পোস্টেরিয়র রিলেশনটা আমি আপনাদেরকে একটু সহজে দেখাই। আচ্ছা, তাহলে দেখেন পোস্টেরিয়র রিলেশনে একদম শুরুতেই থাকবে হচ্ছে ডায়াফ্রাম এবং তার সাথে থাকবে হচ্ছে আর্কুয়েট লিগামেন্ট। এই হচ্ছে ডায়াফ্রাম এবং তার সাথে থাকে হচ্ছে আর্কুয়েট লিগামেন্ট। দেখেন ডায়াফ্রাম এবং তার সাথে থাকে হচ্ছে আর্কুয়েট লিগামেন্ট, মিডিয়াল এবং ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে আমি যদি দেখাই, আমি এটা একটা ইজি ছবি দেখে আপনাদেরকে বলি। আচ্ছা, তারপরে দেখেন মিডিয়াল এবং ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট গেল। এবার আমরা এখানে তিনটা রিব আনবো, আমরা এখানে তিনটা রিব আনবো। কিডনির সাথে রিলেটেড দেখবেন যে তিনটা রিব থাকে আমাদের। আমরা যদি দেখি, আমি একটু দেখাচ্ছি, তিনটা না সরি মেইনলি দুইটা রিব থাকবে আর কি, এক পাশে দুইটা থাকবে আর এক পাশে একটা থাকবে। তাহলে দেখেন রাইট কিডনির সাথে সাধারণত শুধুমাত্র 12 রিবটা থাকে, আর লেফট কিডনির সাথে 11 থাকে, 12 থাকে, দুইটাই থাকে, ঠিক আছে। আমি তো দুইটাই দেখাচ্ছি। এই হচ্ছে রিব গেল, মানে জাস্ট সহজ ভাবে ছবি দেখে যতটা মনে রাখা যায়। আচ্ছা, তাহলে 12 বা 11 রিব গেল। আচ্ছা, রিবের ঠিক নিচেই যাবে হচ্ছে সাবকোস্টাল ভেসেল। 12 রিবের ঠিক নিচেই যাবে হচ্ছে সাবকোস্টাল ভেসেল, হ্যাঁ, সাবকোস্টাল ভেসেল গেল। আচ্ছা, এর সাথে এখানে টোটাল যাবে হচ্ছে আরো কিছু
নার্ভ যাবে, তিনটা নার্ভ এখান দিয়ে যাবে। সো যেহেতু সাবকোস্টাল ভেসেল যাচ্ছে, তার সাথে যাবে হচ্ছে সাবকোস্টাল নার্ভ, সাবকোস্টাল নার্ভ যাবে। আচ্ছা, আর কি কি নার্ভ যাবে? আইলিও ইপিগ্যাস্ট্রিক নার্ভ যাবে, আইলিও ইঙ্গুইনাল নার্ভ যাবে। তাহলে দেখেন সাবকোস্টাল নার্ভ, আইলিও ইপিগ্যাস্ট্রিক, আইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এবং হচ্ছে আইলিও ইঙ্গুইনাল নার্ভ, তিনটা নার্ভ গেল। এবারে আসি হচ্ছে এখান দিয়ে তিনটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে। আমরা যদি মিডিয়াল টু ল্যাটারাল চিন্তা করি, একদম মিডিয়ালি থাকে হচ্ছে সোয়াস মেজর, তারপরে থাকে হচ্ছে আমাদের, এটা ঠিক পরেই থাকে হচ্ছে কিউএল, কোয়াড্রেটাস লাম্বোরাম, আর একদম ল্যাটারালি থাকে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, একদম ল্যাটারালি থাকে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ঠিক আছে, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তাহলে দেখেন তিনটা মাসেল আমরা পেয়ে গেলাম। এখন দেখেন রিলেশনটা কিন্তু সহজ হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটা কমপ্লিকেটেড রিলেশনকে সহজ করে নিয়ে আসছি। দেখেন প্রথমে দেখেন ডায়াফ্রাম থাকছে একদম উপরের দিকে, তার সাথে আর্কুয়েট লিগামেন্ট, ডায়াফ্রামের অংশ আর্কুয়েট লিগামেন্ট থাকছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন তিনটা মাসেল আমরা ভাগ করলাম, সোয়াস মেজর, কোয়াড্রেটাস লাম্বোরাম এবং হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তিনটা মাসেল আমরা মিডিয়াল টু ল্যাটারাল ভাগ করলাম। সাবকোস্টাল ভেসেল আমরা পাইলাম কোন জায়গায়? ঠিক 12th রিবের নিচে, সাবকোস্টাল ভেসেল। আচ্ছা, তার সাথে আমরা কি পেলাম? সাবকোস্টাল নার্ভ পেলাম, সাথে আরো দুইটা নার্ভ, আইলিও হাইপোগ্যাস্ট্রিক এবং আইলিও ইঙ্গুইনাল নার্ভ। আর রিবের রিলেশন, যেহেতু রাইট কিডনি একটু নিচে থাকে, এটার সাথে শুধুমাত্র 12 রিব থাকবে, আর যেহেতু লেফট কিডনি একটু উপরে থাকে, এটার সাথে 11 এবং 12 দুইটা রিবই অ্যাটাচ থাকবে। ওকে, আশা করা যায় আপনাদের কিডনির এই পোস্টেরিয়র রিলেশনটা নিয়ে আর সমস্যা হবে না। এটা কিন্তু দুই কিডনির জন্য সেম। আচ্ছা, আপনাদের বইয়ে এই ছবিটা দেওয়া, এই ছবিটা আমার কাছে মনে হয়েছে যেটা দেখে আসলে মনে রাখাটা সহজ না, যে কারণে আমি সহজভাবে এটা আঁকলাম। আপনাদের যেটা সুবিধা হয় ওটা দেখিয়ে পড়তে পারেন। যদি সহজভাবে আঁকাটা ভালো লাগে তো আপনারা এটা নিজেদের মতো করে খাতায় এঁকে রাখতে পারেন পাশে, সহজ হবে আশা করা যায়। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা অ্যান্টেরিয়র রিলেশন। অ্যান্টেরিয়র রিলেশনটা কিন্তু দুই কিডনির ক্ষেত্রে আলাদা, লেফট এবং রাইটে আলাদা। সো ফার্স্ট আমরা রাইট কিডনি যদি চিন্তা করি, একদম সুপেরিয়রলি এবং মিডিয়ালি থাকবে হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। যেহেতু সে রাইট সাইডে, অবশ্যই উপরের দিকে লিভার থাকবে, সাথে সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম থাকবে, হেপাটিক ফ্লেক্সার অফ দ্য কোলন যেহেতু সে রাইট সাইডে, এবং কিছু লুপ অফ স্মল ইন্টেস্টাইন থাকবে। আমরা যদি ছবিটা দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের রাইট সাইড, যেখানে সুপ্রারেনাল এরিয়া আছে, লিভারের একটা বড় এরিয়া আছে, ডুওডেনামের জন্য একটা এরিয়া আছে, এবং হচ্ছে জেজুনাল এবং কোলিক এরিয়া, রাইট হেপাটিক ফ্লেক্সার আর হচ্ছে এটা। ওকে, লেফট সাইডে যদি আমরা চিন্তা করি, দেখেন লেফট সাইডে একটা স্প্লিনের জন্য একটা ইমপ্রেশন থাকে, আর সুপ্রারেনাল তো অবশ্যই থাকবে, গ্যাস্ট্রিক এরিয়া একটা থাকবে লেফট সাইডে, যেহেতু সেখানে একটা প্যানক্রিয়াসের এরিয়া থাকবে, সাথে কিছু কোলন এবং জেজুনাম, এটা দুই পাশেই কমনলি থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের লেফট এবং রাইট কিডনির অ্যান্টেরিয়র সাইডের রিলেশনগুলো, অনেকটা এরকম। হ্যাঁ, আচ্ছা, এবারে আসি হচ্ছে আমরা ক্যাপসুল অর কাভারিং অফ দ্য কিডনি। আমরা যদি কিডনির ক্যাপসুলটা চিন্তা করি, দেখেন কিডনির আমরা টোটাল আমরা 4টা লেয়ার বলবো। বাহির থেকে যদি আমরা চিন্তা করি, ভিতর থেকে যদি আমরা চিন্তা করি, একদম ভিতরে থাকবে হচ্ছে একটা ফাইব্রাস ক্যাপসুল, বা এটাকে আমরা বলি হচ্ছে ট্রু ক্যাপসুল। তার ঠিক পরে যে লেয়ারটা, সেটাকে আমরা বলি হচ্ছে পেরিরেনাল বা পেরিনেফ্রিক একটা ফ্যাট লেয়ার থাকবে। তারপরে থাকবে হচ্ছে যেই ফাঁসাটার কথা আমি শুরুতে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, যে যেখানে স্পেশাল নাম থাকে সেটা আমাদের আলাদা মনে রাখতে হয়। যেমন এটা হচ্ছে ফাঁসা অফ জেরোটা বা জেরোটাস ফাঁসা। লিভারের ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে কারো? লিভারের কাভারিংটার নাম আমরা কি বলেছিলাম? লিভারের ক্ষেত্রে আমরা বলেছিলাম গ্লিসন্স ক্যাপসুল। এক্স্যাক্টলি, হ্যাঁ, দুইজন অ্যান্সার করতে পেরেছেন, ভেরি গুড, গ্লিসন্স ক্যাপসুল। ওকে, সো এরকম কিডনির ক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে বলি হচ্ছে ফাঁসা অফ জেরোটা। আর আরেকটা থাকে, সেটা একদম আউটার, সেটা হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। আচ্ছা, এই যে পেরিনেফ্রিক ফ্যাট, এইটা সুবিধাটা কি? ফ্যাটের যে লেয়ারটা, এটা কিন্তু আমাদের ওভারঅল ওমেন্টাম থেকে দেখতে একটু আলাদা, বেশি হোয়াইটিশ থাকে। হ্যাঁ, এই পেরিনেফ্রিক ফ্যাটটা। সো এটা আমাদের কি হেল্প করে? আমরা যখন অনেক সময় ল্যাপারোস্কোপিক্যালি নেফ্রেক্টমি করতে যাই, তখন এই যে পেরিনেফ্রিক যে ফ্যাটের লেয়ারটা, এটা আমাদের একটা গাইড করে যে আমরা কতটুকু পর্যন্ত গেলে কিডনিটাকে কাটতে পারবো। ঠিক আছে, একটা মার্জিন দেয় আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আর বাকি লেয়ারগুলোর ইম্পর্টেন্স যদি আমরা ওভারঅল চিন্তা করি, কিছু সময় দেখা যায় যে প্যারেনকাইমায় ইনফেকশন হয়, রেনাল প্যারেনকাইমায়, তখন পাস ফর্মেশন হয়। তো সেটা দেখা যায় কি, যে পেরিডেনাল ফাঁসার কারণে একটা মানে অ্যাটাচ থাকে একটা নির্দিষ্ট জায়গায়, তখন ওখানে অ্যাবসেস ফর্মেশন হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের জানতে হবে এখানে, যে লেফট টেস্টিকুলার ভেইন, অনেক সময় দেখা যায় কি যে লেফট টেস্টিকুলার ভেইন এই জায়গাটায় যদি কোনো একটা অক্লুশন হয়, তখন লেফট রেনাল ভেইন ওই জায়গাটায় থ্রোম্বোসিস হতে পারে। যেমন দেখেন ক্যান্সার অফ দ্য কিডনি, যদি কোনো কারণে কিডনিতে ক্যান্সার হয়, তখন সেটা কি করে? তখন সেটা হচ্ছে লেফট ধরে রেনাল ভেইনটাকে অক্লুশন করে দিল। ঠিক আছে,
এখন কোশ্চেন আসতে পারে যে এই রেনাল ভেইন অক্লুশন হলে কি প্রবলেম ডেভেলপ করতে পারে। এখানে আপনি খেয়াল করেন, আমরা এইটা জানার জন্য দরকার হচ্ছে কিডনির ব্লাড সাপ্লাইটা জানা। কিডনির ব্লাড সাপ্লাই যদি আপনি চিন্তা করেন, এখানে একটা কিছু খেয়াল রাখবেন আপনাদের, যে কিডনির আর্টারিয়াল সাপ্লাই নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আর্টারিয়াল সাপ্লাইটা নিয়ে আমাদের অতটা ঝামেলা হয় না, আমাদের মেইন ঝামেলাটা হয় হচ্ছে কিডনির ভেনাস ড্রেনেজটা নিয়ে। আচ্ছা, কেন ভেনাস ড্রেনেজটা নিয়ে ঝামেলা হয় আপনি যদি চিন্তা করেন, দেখেন লেফট সাইড এবং রাইট সাইড, এই দুইটা সাইডে যদি আমরা চিন্তা করি, আমরা জানি যে রেনাল ভেইনে লেফট সাইডে কিন্তু আরো দুইটা জিনিস এসে ড্রেন করে। যেমন একটা হচ্ছে লেফট যে গোনাডাল ভেসেল গুলো আছে, রাইট সাইডে এই গোনাডাল ভেসেল গুলো সরাসরি আসে কিন্তু অ্যাওর্টা থেকে, ঠিক আছে। কিন্তু লেফট সাইডে এই গোনাডাল ভেইনটা আসে হচ্ছে লেফট রেনাল ভেইন থেকে, মানে ড্রেন করে আর কি লেফট রেনাল ভেইনে এসে। সো এখন ঝামেলা যেটা, সেটা হচ্ছে যে লেফট সাইডের এই রেনাল ভেইনটা যদি কোনো কারণে অক্লুশন হয়ে যায়, যেমন আপনাকে বলে দিবে যে লেফট সাইডে একটা ক্যান্সার আছে, পেশেন্টের লেফট কিডনিতে একটা ক্যান্সার আছে যেটা কিনা লেফট রেনাল ভেইনকে অক্লুশন করেছে, এই পেশেন্টের আর কি ধরনের সমস্যা থাকতে পারে। এটাতে কি হয়, লেফট রেনাল ভেইন যখন অক্লুশন হয়ে যায় তখন স্বাভাবিক লেফট সাইডে যে গোনাডাল ভেসেল বা টেস্টিকুলার ভেইনটা ছিল সেটাও তখন অক্লুডেড হয়ে যাবে, সেটা ড্রেন করতে পারবে না। তখন কি হবে, তখন সেটা ডিস্টেন্ডেড হয়ে যাবে। তো টেস্টিসের পাশে যখন এই ডিস্টেন্ডেড ভেইনটা থাকে, এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিকোসিল। সো এই ধরনের পেশেন্টের দেখা যায় যে লেফট সাইডের একটা ভ্যারিকোসিল ডেভেলপ করে। ওকে, এটা আমরা মনে রাখি। তাহলে এই গেল হচ্ছে কিডনি। এর বাইরে আপনারা কিডনি থেকে তেমন কিছু না, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এগুলো একটু দেখতে পারেন। আর কিডনি ডেভেলপমেন্ট আমি এখানে আর বলছি না, যেহেতু আপনাদের এমব্রায়োলজি ক্লাস হবে। কিডনি ডেভেলপমেন্টটা বেশ ইম্পর্টেন্ট, আপনারা এমব্রায়োলজি ক্লাসে ওটা একটু দেখে নেবেন, ঠিক আছে। আর ব্লাড সাপ্লাইটা একটু দেখবেন। ওকে, আচ্ছা, এবারে আসি হচ্ছে আমরা ইউরেটার। আপনাদের এই চ্যাপ্টারে ইউরেটার এবং হচ্ছে ইউরেথ্রা, স্পেশালি ইউরেথ্রা, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, ইউরেটারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হয় যে এটার কনস্ট্রিকশন গুলা কোন কোন লেভেলে থাকে। আমরা জানি যে 5টা লেভেলে টোটাল কনস্ট্রিকশন থাকে। প্রথম লেভেলটা দেখেন ইউরেটারো পেলভিক জাংশন, যেই জায়গাটা থেকে রেনাল পেলভিসটা এসে ইউরেটার হয়েছে, এই জায়গাটায় দেখা যায় যে একটা কনস্ট্রিকশন থাকে। এরপরে দেখেন যেই জায়গাটা এসে দেখেন আইলিয়াক আর্টারিটা ইউরেটারকে ক্রস করছে, এই জায়গাটায় আরেকটা কনস্ট্রিকশন থাকে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন 3 নাম্বার কনস্ট্রিকশনটা, এটা হচ্ছে জাক্সটাপোজিশন অফ দ্য ভাস ডিফারেন্স। এইখানে দেখেন ব্রড লিগামেন্ট অথবা হচ্ছে ভাস ডিফারেন্স, এইটা যে জায়গাটায় পাস করে এখানে একটা কনস্ট্রিকশন। 4 নাম্বার কনস্ট্রিকশনটা থাকে হচ্ছে যখন সে ব্লাডার ওয়ালে এন্ট্রি করে, যখন সে এন্ট্রি করে এই লেভেলটাতে। আর লাস্টে যেটা ইউরেটারি অরিফিস, যে জায়গাটা এসে ইউরেটারটা ওপেন করে, ট্রাইগন, আমাদের ব্লাডারের যে ট্রাইগনটা আছে, এই ট্রাইগনের ল্যাটারাল অ্যাঙ্গেলে এসে এটা ওপেন হয়। সো এই জায়গাটায় আরেকটা কনস্ট্রিকশন থাকে। আর ওভারঅল আপনারা ইউরেটারের কোর্সটা এবং রিলেশনটা এটা একটু দেখে নেবেন। স্পেশালি হচ্ছে ইউরেটারের যে পেলভিক পার্টটুকু আছে, এই পেলভিক পার্টের কোর্সটা বিশেষ করে ইউটেরাইন আর্টারির সাথে রিলেশন এবং হচ্ছে আমাদের যে ভাস ডিফারেন্স, তারপর এই জিনিসগুলো কোনটা কোথায় থাকে এটা একটু দেখতে হবে। যেমন একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে পেলভিক পার্ট যেটা আছে ইউরেটারের পেলভিক পার্টের ক্ষেত্রে ভাস ডিফারেন্সটা থাকবে হচ্ছে এটার অ্যান্টেরিয়রলি, ঠিক আছে। ইউরেটারটা ভাস ডিফারেন্সের পিছন দিয়ে যাবে কিন্তু, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস লাগে হচ্ছে ইউটেরাইন আর্টারির ক্ষেত্রে আমরা একটা কথা দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে ওয়াটার রানস আন্ডার দ্য ব্রিজ। সো এখানে ওয়াটার মানে হচ্ছে ইউরেটার আর ব্রিজ মানে হচ্ছে ইউটেরাইন আর্টারি। সো ইউটেরাইন আর্টারির নিচে থাকবে হচ্ছে ইউরেটার। এই দুটো রিলেশন একটু ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস যেটা জানতে চাওয়া হয় যে হিস্টেরেক্টমি বা হচ্ছে ওভারঅল লোয়ার জিআইটির কোনো একটা বা পেলভিক রিজনের কোনো একটা অপারেশনে কোন স্ট্রাকচারটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে ইউরেটারিক ইনজুরিটা খুবই কমন, ঠিক আছে, এটা ইনজুরি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা, তাহলে ইউরেটার থেকে এই জিনিসগুলো আপনারা দেখবেন। এবারে আসি হচ্ছে আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ডে। 3টা জিনিস মেইনলি, একটা আউটার জোন থাকে জোনা গ্লোমেরুলোসা, এখান থেকে কি প্রোডাকশন হয়, মিনারেলোকর্টিকয়েড। মিডল জোন বা ফ্যাসিকুলাটা থেকে প্রোডাকশন হয় গ্লুকোকর্টিকয়েড। এবং ইনার জোন থেকে প্রোডাকশন হয় হচ্ছে জোনা রেটিকুলারিস, যেখান থেকে সেক্স হরমোন প্রোডাকশন হয়। এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের আবার আর্টারিয়াল সাপ্লাইটা বেশ ইম্পর্টেন্ট, কারণ এইটা দেখেন 3টা আর্টারিয়াল সাপ্লাই পাবে এবং 3টার সোর্স পুরাই 3 রকমের। তো 3টা আর্টারিয়াল সাপ্লাই কি, সুপেরিয়র, মিডল এবং ইনফেরিয়র সুপ্রারেনাল আর্টারি। সুপেরিয়র যে সুপ্রারেনাল আর্টারিটা, এটা আসে হচ্ছে ইনফেরিয়র ফেনিক আর্টারি থেকে। মিডল যে সুপ্রারেনাল আর্টারিটা, এটা আসে হচ্ছে সরাসরি অ্যাবডোমিনাল আওর্টা থেকে। আর ইনফেরিয়র যে সুপ্রারেনাল আর্টারিটা, এটা আসে হচ্ছে রেনাল আর্টারি থেকে। ওকে, রেনাল আর্টারি থেকে। আচ্ছা, ডেভেলপমেন্টটা আপনাদের এই ক্লাসে আমি খুব একটা বলবো না, জাস্ট একটা জিনিস মনে রাখেন, 2টা সোর্স অফ অরিজিন, একটা হচ্ছে মেটানেফ্রোস আর একটা হচ্ছে ইউরেটারিক বার্ড। তো যেটা কিনা নেফ্রন, সেগুলো আসে হচ্ছে মেটানেফ্রোস থেকে,
বিশেষ করে বাউম্যানস ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবের, লুপ অফ হেনলি, এই জিনিসগুলা। আর কালেক্টিং যে পার্টটা, যেমন হচ্ছে ডাক্ট সিস্টেম যেগুলা, এগুলো আসে হচ্ছে আমাদের ইউরেটেরিক বার্ড থেকে। ঠিক আছে, ওকে। এবারে আসে হচ্ছে ইউরিনারি ব্লাডারে। একটা এমটি ব্লাডার যদি আমরা চিন্তা করি, এটা টেট্রাহেড্রাল থাকে। আবার এটা যখন ফিল আপ হয়ে যায় তখন এটা অনেকটা ওভায়েড শেপের থাকে। কি কি পার্ট আছে একটু দেখে নেবেন। রিলেশনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, রিলেশনটার ক্ষেত্রে খেয়াল করেন, ব্লাডারের কিন্তু একটা অ্যাপেক্স থাকে, একটা বেস থাকে, তাই না? আচ্ছা, অ্যাপেক্সের ক্ষেত্রে দেখেন এটা আম্বিলিকাসের সাথে মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে এমব্রায়োনিক লাইফে। ঠিক আছে, মিডিয়ান আম্বিলিক্যাল লিগামেন্ট। এখন দেখেন তার মানে কি, এমব্রায়োনিক লাইফে কিন্তু ব্লাডারের সাথে আম্বিলিকাসের একটা ওপেন কানেকশন ছিল, তাই না? আচ্ছা, এখন দেখেন যখন এই কানেকশনটা অ্যাডাল্ট লাইফে এসে ঠিকমতো মানে ক্লোজ হয় না, পারসিস্ট থেকে যায়, তখন একটা কন্ডিশন ডেভেলপ করে। যেই কন্ডিশনে কি হয়, পেশেন্টের আম্বিলিকাল দিয়ে দেখা যায় ডিসচার্জ থাকে আম্বিলিকাস দিয়ে, এবং ওই ডিসচার্জটা দেখা যায় কি যে একটু ফাউলস মানে স্ট্র কালারের হয় এবং হচ্ছে একটা পাঞ্জেন্ট একটা স্মেল থাকে। এখন আমাকে বলেন তো যে এই কনজেনিটাল কন্ডিশন বা এইরকম একটা কন্ডিশনকে আমরা কি বলে থাকি? আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো খুব ইম্পর্টেন্ট একটা হার্নিয়া। না না, এটাকে আমরা বলি হচ্ছে ইউরাকাল ফিস্চুলা বা ইউরাকাল সাইনাস, হ্যাঁ। কারণ এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইউরাকাস, যেটা দিয়ে যুক্ত থাকে, মানে যে একটা লিগামেন্টের মতো আর কি, যেটা দিয়ে যুক্ত থাকে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ইউরাকাস, হ্যাঁ। অ্যাপেক্স অফ দ্য ব্লাডারের সাথে আম্বিলিকাস। তো এই ইউরাকাসটা যদি কোনো কারণে পারসিস্টেন্ট থাকে, এটাকে আমরা এভাবে বলতে পারি, পারসিস্টেন্ট ইউরাকাস যদি অপশনে থাকে, এটাকে আমরা পারসিস্টেন্ট ইউরাকাল লিগামেন্ট বা পারসিস্টেন্ট ইউরাকাস বলতে পারি। যদি অপশন এটা না থাকে, যদি থাকে ইউরাকাল সাইনাস বা ফিস্চুলা, সেটা আমরা বলতে পারি। ওকে, আচ্ছা। এবার বেজের ক্ষেত্রে যদি আসি, ফিমেলের ক্ষেত্রে বেজের সাথে সাধারণত রিলেটেড থাকে ইউটেরাসের সার্ভিক্সটা এবং ভ্যাজাইনাটা পোস্টেরিয়রলি, হ্যাঁ। আর মেইলের ক্ষেত্রে দেখা যায় আপার পার্ট অফ দ্য বেজটা এটা পিছনের দিকে থাকে হচ্ছে রেকটামের সাথে যুক্ত, বাট এই দুইটার মধ্যে একটা সেপারেটিং ফ্যাক্টর থাকে যেটাকে আমরা বলি হচ্ছে রেক্টোভেসিক্যাল পাউচ। এটার ভিতরে কিছু লুপস অফ ইন্টেস্টাইন থাকে। আর লোয়ার পার্টটা সাধারণত রিলেটেড থাকে হচ্ছে সেমিনাল ভেসিকল এবং ভাস ডিফারেন্স, এই দুটা জিনিস দিয়ে। ওকে, আর একটা জিনিস আমাদের জানতে হয় যে রেকটামের সাথে অ্যান্টেরিয়রলি ব্লাডারটা যে সেপারেট থাকে, এখানে যে ফাসা দিয়ে সেপারেটেড থাকে এটাকে আমরা বলি হচ্ছে ফাসা অফ ডেননভিলিয়ার্স, হ্যাঁ। রেকটাম অ্যান্টেরিয়রলি ইউরিনারি ব্লাডারের সাথে যে ফাসা দিয়ে সেপারেটেড থাকে বা যে পাউচ দিয়ে সেপারেটেড থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ফাসা অফ ডেননভিলিয়ার্স। ওকে, আচ্ছা। নেক অফ দ্য ব্লাডার এটা একদম লোয়ার পার্টে থাকে। জিনিসটা দেখতে অনেকটা এরকম আর কি একটা স্ট্রাকচার। এটা অনেকটা লোয়ার পার্টে, এই জায়গাটায় থাকে হচ্ছে নেকটা, নেক অফ দ্য ব্লাডার, যেটা মোটামুটি ভাবে সবচেয়ে ফিক্সড পার্ট, হ্যাঁ, এবং লোয়েস্ট পার্ট। আর এটা পিউবিক সিম্ফাইসিস থেকে সাধারণত 3 থেকে 4 সেন্টিমিটার পিছনের দিকে থাকে। আচ্ছা, মেইলের ক্ষেত্রে দেখা যায় কি যে ব্লাডারের নেকটা স্মুথ একটা মাসেল দিয়ে তৈরি থাকে এবং এই জায়গাটায় প্রি পোস্টেটিক ইউরেথ্রা থাকে। এগুলো খুব একটা দরকার নেই, ইউরেথ্রা পড়ার সময় দেখবেন। আচ্ছা, আমাদের যেটা লাগে সেটা হচ্ছে ট্রাইগন অফ দ্য ব্লাডার। হোয়াট ইজ দ্য ট্রাইগন অফ দ্য ব্লাডার? এইটা হচ্ছে যে আমাদের এই ব্লাডার যদি এটা পুরোটুকু হয়, এই জায়গাটুকুতে আরেকটা স্মল একটা ট্রায়াঙ্গুলার এরিয়া থাকে একদম লোয়ার পার্টে। এই জিনিসটা দেখা যায় কি যে মিউকোজাটা খুব ফার্মলি অ্যাটাচ থাকে মাস্কুলার কোটের সাথে, যেই কারণে এই জায়গাটা একদম স্মুথ হয় এবং গ্লিসেনিং একটা স্ট্রাকচার হয়। এই জায়গাটা দেখেন, এই জায়গাটায় এসেই কিন্তু আলটিমেটলি ইউরেটারটা ওপেন করে, এই যে ট্রাইগনের ভিতরে এভাবে এসে ওপেন করে। সো ট্রাইগনটার এই জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এটা সাধারণত ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড ভাবে থাকে অ্যাপেক্সটা। আর এই জায়গাটার কিছু ইম্পর্টেন্স আছে, যেমন এই জায়গাটায় দেখা যায় যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিসটা ওপেন করে, ঠিক আছে, এবং ইউরেটারটা এটার পোস্টেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেলে এসে ওপেন হয়। ওকে, এটা আমরা মনে রাখি। আচ্ছা, এর বাইরে আপনারা ব্লাডারের ক্ষেত্রে নার্ভ সাপ্লাইটা একটু আলাদাভাবে দেখবেন এবং হচ্ছে ব্লাডারের ব্লাড সাপ্লাইটা একটু দেখতে পারেন। সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেসিকল প্লেক্সাসের মাধ্যমে ব্লাড সাপ্লাইটা পায়, এটুকু শুধু মনে রাখলেই হবে। আর নার্ভ সাপ্লাইটা কি কি আসে, স্পেশালি সিম্প্যাথেটিক কোড থেকে আসে, প্যারাসিম্প্যাথেটিক কোড থেকে আসে। কোনটা হচ্ছে আমাদের মাসেলগুলাকে, বিশেষ করে ডিট্রুসর যে মাসেলগুলো আছে ব্লাডারের, সেটাকে কন্ট্রাকশন কে করে এবং সেটাকে রিল্যাক্স কে করে, এই জিনিসগুলো আপনারা একটু জাস্ট পড়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা, লাস্টলি হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, এটাই আমাদের লাস্ট টপিক মোটামুটি ভাবে, সেটা হচ্ছে ইউরেথ্রা। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, মেল ইউরেথ্রা সাধারণত 18 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, যেটা ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস থেকে শুরু করে ইউরিনারি ব্লাডার এবং এক্সটার্নাল ওপেনিং পর্যন্ত থাকে।
আমরা এটাকে কয়েকটা পার্টে ভাগ করতে পারি। আমি আপনাদেরকে জাস্ট সহজভাবে বলে দিব। একটাকে আমরা বলি হচ্ছে প্রোস্টেটিক পার্ট বা প্রি প্রোস্টেটিক পার্ট, একটাকে আমরা বলি হচ্ছে মেমব্রেনাস পার্ট, আর একটাকে আমরা বলি হচ্ছে স্পঞ্জি পার্ট। ছবিটা দেখাবো আর আমি প্রত্যেকটা পার্ট সম্পর্কে জাস্ট 2-3টা করে লাইন বলবো, আপনারা এটা সবচেয়ে বেশি মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনি প্রি প্রোস্টেটিক কথাটা ভুলে যান, এই পার্টটাকে আপনি মেইনলি প্রোস্টেটিক হিসেবে জানবেন। আপনাদের অ্যানাটমি বইগুলোতে প্রি প্রোস্টেটিক থাকাতে এটাকে এরকম ভাবে লেখা। ওকে, একটু খেয়াল করেন। আচ্ছা, ছবিটা আগে দেখেন, তারপর বোঝাচ্ছি আমি। ওকে, দেখেন ছবিটা ভালো করে খেয়াল করেন। এখানে লং যে স্ট্রাকচারটা, এটাই কিন্তু আমাদের মেল ইউরেথ্রা। ওকে, তাহলে এখন আমরা চিন্তা করি, ফার্স্টলি আসি হচ্ছে আমরা প্রোস্টেটিক পার্ট, মানে যেই পার্টটা চারপাশে প্রোস্টেট থাকবে সেটাকে আমরা বলছি প্রোস্টেটিক পার্ট। সো এই জায়গাটা হচ্ছে আমাদের প্রোস্টেটিক পার্ট। এটা হচ্ছে দেখেন মোস্টলি একটা ডাইলেটেড পার্ট, এটা কিন্তু তুলনামূলকভাবে সবচেয়ে ডাইলেটেড একটা পার্ট থাকবে, ঠিক আছে? এবং এটা ওয়াইডেস্ট পার্ট, 3 সেন্টিমিটার পর্যন্ত হয়। আচ্ছা, এইটার ইম্পর্টেন্সটা কি? এখানে দেখেন একটা কথা আছে, ইউরেথ্রাল ক্রেস্ট, মাঝখানে যে উঁচু অংশটা এটাকে আমরা বলি হচ্ছে ইউরেথ্রাল ক্রেস্ট। ওকে, তাহলে ইউরেথ্রাল ক্রেস্ট একটা জিনিস। আরেকটা হচ্ছে কনিকুলা সেমিনালিস, খুব একটা দরকার নাই, এটা একটু জেনে রাখতে পারেন, কিছু স্লিট থাকে। আচ্ছা, এরপরে দেখেন ইজাকুলেটরি ডাক্ট ওপেন করে। এই যে এই দুইটা জায়গা দেখেন, ওপেনিং অফ দ্য ইজাকুলেটরি ডাক্ট, এই যে ছোট ছোট দুইটা ওপেনিং দেখতে পাওয়া যাচ্ছে। ছবিটা আশা করা যায় বুঝতে পারা যাচ্ছে, আমি ঠিক জানি না, একটু জুম করে দিই তাহলে। আচ্ছা, এবার খেয়াল করেন। আচ্ছা দেখেন, এই যে ছোট্ট ছোট্ট দুইটা ওপেনিং, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ওপেনিং অফ দ্য ইজাকুলেটরি ডাক্ট। সো ইজাকুলেটরি ডাক্টটা কিন্তু এই জায়গাটায় ওপেন হবে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কিছু প্রোস্টেটিক সাইনাস থাকে এখানে, কিছু প্রোস্টেটিক সাইনাস থাকে এখানে, ঠিক আছে? আচ্ছা, আর এই মাঝখানে যে ওপেনিংটা, এটাকে আমরা বলি হচ্ছে প্রোস্টেটিক ইউট্রিকল। আমি মুছে আবার পুরো জিনিসটা একটু দেখাই তাহলে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে এই যে মাঝখানে যে এই অংশটাকে আমরা বলতেছি কি, এই অংশটাকে আমরা ইউরেথ্রাল ক্রেস্ট বলছি। তারপর দেখেন যে বড় ওপেনিংটা, এটাকে আমরা বলছি প্রোস্টেটিক ইউট্রিকল। আর দুই পাশে যে ছোট ছোট ওপেনিং গুলো, এগুলোকে আমরা বলছি ওপেনিং অফ দ্য ইজাকুলেটরি ডাক্ট। আর তার পাশাপাশি এই জায়গাটায় কিছু প্রোস্টেটিক সাইনাস থাকে। এখন কথা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা কি কি মনে রাখবো। প্রথম কথা হচ্ছে কি, যে এই জায়গাটা হচ্ছে মোস্ট ওয়াইডেস্ট এবং ডাইলেটেড পার্ট, 1 নাম্বার। 2 নাম্বার কথাটা হচ্ছে যে এই জায়গাটায় কি থাকে, ইউরেথ্রাল ক্রেস্ট থাকে, ইউরেথ্রাল ক্রেস্ট থাকে। 3 নাম্বার কথাটা হচ্ছে এই জায়গাটায় ইজাকুলেটরি ডাক্ট ওপেন করে। এই 3টা জিনিস আপনারা মেইনলি মনে রাখবেন। ওকে, আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমরা মেমব্রেনাস ইউরেথ্রা। এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এই যে এই জায়গাটুকু হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা আমরা বলতে পারি। আর এইখানে দেখেন, এটার একটা ঝামেলা হচ্ছে, এটা সবচেয়ে ন্যারো পার্ট। এটা হচ্ছে আমাদের প্রোস্টেটের সবচেয়ে, আমাদের ইউরেথ্রার সবচেয়ে ন্যারো পার্ট এবং লিস্ট ডাইলেটেবল, এটা সহজে ডাইলেট করা যায় না। এখন যখন একটা পার্ট সবচেয়ে ন্যারো এবং এটা সহজে ডাইলেটেড হচ্ছে না, দ্যাট মিনস আপনি যখন এখানে কোনো একটা প্রসিডিউর করতে যাবেন, লাইক আপনি ধরেন ক্যাথেটারাইজেশন করবেন বা ইনস্ট্রুমেন্টেশন করবেন, বা আপনি ধরেন সিস্টোস্কোপি করবেন বা ইউরেথ্রোস্কোপি করবেন, হ্যাঁ, তখন কি হয়, তখন এই জায়গাটায় কিন্তু ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। আবার ধরেন ব্লাডারের কোনো একটা ক্যালকুলাস, সেটা নিচে দিয়ে পাস করছে ইউরেথ্রা দিয়ে, এই জায়গাটা এসে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? সো এই জায়গাটাই কিন্তু তার মানে ইনজুরি হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। ওকে, সো এই জায়গাটা দেখেন, একটা ইম্পর্টেন্স আমি বলে ফেললাম যে এটা সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট এবং লিস্ট ডাইলেটেবল পার্ট, এবং এই জায়গাটা ইনজুরি হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। এই জায়গাটার লোকেশনটা সাধারণত থাকে হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচ বরাবর, ডিপ পেরিনিয়াল পাউচের ভিতরে সাধারণত এটা লোকেটেড থাকে। আচ্ছা, এখন দেখেন, এটা দুই পাশে দেখেন ছোট ছোট গোল গোল মাশরুমের মতো দুইটা স্ট্রাকচার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে বালবো ইউরেথ্রাল বা কাউপার্স গ্ল্যান্ড। তাহলে এটার আরেকটা ইম্পর্টেন্স আমরা পেয়ে গেলাম, যে এই এরিয়াটার পাশে থাকে হচ্ছে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা হচ্ছে কাউপার্স গ্ল্যান্ড, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটার চারপাশেই থাকে হচ্ছে স্ফিংটার ইউরেথ্রা মাসেল বা এক্সটেন্সর ইউরেথ্রা মাসেল, এক্সটেন্সর ইউরেথ্রাল স্ফিংটার। ওকে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, দ্যাট মিনস কি হলো, দ্যাট মিনস হচ্ছে এই জায়গাটা কিন্তু আপনার ইউরিনেশনটাকে অনেকটুকুই কন্ট্রোল করে। সো আপনি দেখেন এই জায়গাটার চারপাশে তাহলে কি থাকছে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার থাকছে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার থাকছে। এখন কোশ্চেন হতে পারে যে তাহলে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারটা কোথায় ছিল, তাই না? এইটা হচ্ছে আমাদের যে প্রোস্টেটিক পার্ট বলছিলাম, এইটার একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। আরেকটা দেখেন, এই যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এই যে অনেকটা এই জায়গাটায় থাকে। সো প্রোস্টেটিক ইউরেথ্রার শুরুতেই থাকে হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এটা আমাদের মনে রাখতে হবে। আর এক্সটার্নালটা আমরা কোথায় পাচ্ছি? এক্সটার্নালটা আমরা পাচ্ছি হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রায়। আচ্ছা, আরেকটা জিনিস আমি কি বললাম, যে এখানে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা গ্ল্যান্ড অফ কাউপার্স থাকে। এখন কথা হচ্ছে গ্ল্যান্ড অফ কাউপার্স, এটা থাকে হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রায়, কিন্তু এটার ডাক্টটা কিন্তু
নিচের দিকে এসে ওপেন করেন, তাহলে কোথায় ওপেন করতেছে? এই যে এই জায়গাটায়। সো এইটাই ওপেন করছে হচ্ছে আমাদের স্পঞ্জি বা পেনাইল পার্ট অফ দ্য ইউরেথ্রায়। এইটা সবচেয়ে লংগেস্ট পার্ট, এটা মোটামুটি ভাবে 15 সেন্টিমিটার পর্যন্ত লং হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি দেখেন যে স্পঞ্জি পার্ট অফ বা হচ্ছে পেনাইল পার্ট অফ ইউরেথ্রায় একটা ইম্পর্টেন্স আমরা পেলাম যে এখানে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড এটার ডাকটা ওপেন করে, এটার ডাকটা ওপেন করে এবং আলটিমেটলি এটা কোথায় শেষ হয়? এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসে গিয়ে শেষ হয়। ওকে, সো এটার এইটুকু জিনিস জানলে হবে। তাহলে আমি যদি একটু আপনাদেরকে পুরো জিনিসটা সামারাইজ করে বলি, তাহলে ব্যাপারটা এরকম যে মেল ইউরেথ্রা তিনটা পার্টে আমরা ভাগ করি। একটা আমরা বলি হচ্ছে প্রোস্টেটিক পার্ট, একটা আমরা বলি হচ্ছে মেমব্রেনাস পার্ট, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে স্পঞ্জি বা হচ্ছে পিনাইল পার্ট। এর মধ্যে যেটা হচ্ছে একদম মানে প্রোস্টেটিক পার্ট, এটা হচ্ছে একদম সবচেয়ে ওয়াইডেস্ট পার্ট এবং মোস্ট ডাইলেটেড পার্ট। এটা চারপাশে থাকে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এটার ভিতরে থাকে ইউরেথ্রাল ক্রেস্ট, এটার ভিতরে থাকে হচ্ছে প্রোস্টেটিক সাইনাস, এবং এই জায়গাটা এসে ইজাকুলেটরি ডাক্ট ওপেন করে। এরপরের যে পার্টটা সেটা হচ্ছে মেমব্রেনাস পার্ট। এটার ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এটার চারপাশে থাকে স্ফিংটার ইউরেথ্রা বা এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। আর এটা হচ্ছে একদম ন্যারোয়েস্ট পার্ট, লিস্ট ডাইলেটেবল, সো এই জায়গাটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি। আর লাস্টলি হচ্ছে গ্ল্যান্ড অফ কাউপার, এটা এই জায়গাটায় থাকে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের স্পঞ্জি বা পেনাইল পার্ট। এখানে দেখা যায় গ্ল্যান্ড অফ কাউপারের ডাক্টগুলো ওপেন করে এবং কিছু অন্যান্য কিছু ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে এবং আলটিমেটলি এটা এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসে গিয়ে ওপেন করে। শেষ। সো এই কয়েকটা জিনিস আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়া ফ্রম ইউরেথ্রা। লাস্টলি আমরা যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে এটার একটা অ্যাপ্লাইড অ্যানাটমি। এই যে আমরা বলতেছি যে ইউরেথ্রাল ইনজুরি এই জায়গায় হয় ওই জায়গায় হয়, হ্যাঁ, এখন কথা হচ্ছে কোন জায়গায় হলে আমরা কি পাবো এবং কোন মেকানিজমে কোন জায়গায় ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি। সো আপনাকে যদি বলা হয় মোস্ট কমনলি কোথায় ইনজুরি হয়, আপনি বলবেন যে মেমব্রেনাস পার্টে, ঠিক আছে। আর সেকেন্ড মোস্ট কমন কোনটা? সেটা হচ্ছে স্পঞ্জি পার্টে। সো আমরা যদি চিন্তা করি স্পঞ্জি পার্টটাকে আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে বালবার পার্ট, ঠিক আছে। সো বালবার পার্ট বা অ্যান্টেরিয়র ইউরেথ্রা এভাবেও বলা হয়, যেটা আপনি বলেন একই কথা। সো স্পঞ্জি পার্ট বা বালবার পার্ট বা অ্যান্টেরিয়র ইউরেথ্রা এই জায়গাগুলো যদি রাপচার হয় কি মেকানিজমে হবে? এইখানে আপনার স্টেমে হিস্ট্রি দেওয়া থাকবে যে পেশেন্ট সাইক্লিং। আরেকটা জিনিস আমি বলে রাখি, ইউরোজেনিটাল যে পার্টটা এটা কিন্তু শুধুমাত্র সার্জারি না, এটা গাইনির জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কথাগুলো এখন বলছি এটা বেসিক, যেহেতু সবার ক্ষেত্রেই মোরলেস ইম্পর্টেন্ট, বাট গাইনির ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, ইউরেথ্রা থেকে আপনারা একটা না একটা কোশ্চেন সাধারণত পাবেনই সবাই। হ্যাঁ, ইউরোজেনিটালের মধ্যে ইউরেথ্রাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে দেখেন প্রথমত হচ্ছে বালবার ইউরেথ্রা বা অ্যান্টেরিয়র ইউরেথ্রা এটা রাপচার যদি হয় কিভাবে হতে পারে? এখানে হিস্ট্রি থাকবে যে পেশেন্ট সাইক্লিং করছিল কিংবা একটা সেলিং শিপের মধ্যে পড়ে গিয়েছিল, একবার একেবারে প্রজেক্টাইল কোনো অবজেক্টের মধ্যে পড়ে গিয়েছিল, কিংবা লুজ ম্যানহোল কাভার বা জিমনেশিয়াম করতে গিয়ে পড়ে গিয়েছিল। এইখানে যেটা হবে পেশেন্টের ইউরেথ্রাল ইনজুরি হলো। ইনজুরি হলে খুব স্বাভাবিকভাবে ইউরিনটা এক্সট্রাভেজেশন হয়ে যাবে। কথা হচ্ছে এক্সট্রাভেজেশন হয়ে সে কোথায় কোথায় জমতে পারে? এটা সুপেরিয়র ইনগুইনাল স্পেসে, সুপারফিশিয়াল ইনগুইনাল স্পেসে জমতে পারে, লোয়ার পার্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে জমতে পারে, স্ক্রোটাম, পেনিস এবং পেরিনিয়াম, এই কয়েকটা জায়গায় সাধারণত ইউরিনটা কালেকশন হতে পারে। এটা কিন্তু আর ডিপে যাবে না, এই কয়েকটা স্ট্রাকচারে এটা ইউরিন এক্সট্রাভেজেশন হয়ে থাকবে। আর এরপরে আসি হচ্ছে আমরা মেমব্রেনাস বা প্রোস্টেটিক বা পোস্টেরিয়র ইউরেথ্রা রাপচার। এইটা একটু আগে আমি যে মেকানিজম গুলা বললাম, যেমন ইনস্ট্রুমেন্টেশন হতে পারে, ক্যাথেটারাইজেশন হতে পারে, ক্যালকুলাস পাসেজ হতে পারে, সাথে আপনি যোগ করেন পেলভিক ফ্র্যাকচার। এই মেকানিজমে যে ইনজুরিটা হয় এটা আপনার মাথায় রাখতে হবে যে এটা মেমব্রেনাস ইউরেথ্রা ইনজুরি। এই ক্ষেত্রে যেহেতু আমি তখন বলছিলাম কি যে মেমব্রেনাস ইউরেথ্রাটা কোথায় থাকে, এটা হচ্ছে ডিপ পেরিনিয়াল পাউচে থাকে। ওকে, সো এখানে যদি ইউরিন এক্সট্রাভেজেশন হয় প্রথমেই কালেক্টেড হবে হচ্ছে ডিপ পেরিনিয়াল স্পেসে, তারপরে এসে কোথায় হবে? পিউবিসের ঠিক পিছনে রেট্রোপিউবিক স্পেসে। আরেকটা ঝামেলা হচ্ছে এটা প্রোস্টেট এবং ব্লাডার এগুলোর চারপাশে জমা হয়। এই কারণে বলা হয় কি যেহেতু প্রোস্টেটের চারপাশে ইউরিন জমা হচ্ছে, অনেক সময় আপনি যখন ডিআরই করে প্রোস্টেটটা পালপেট করবেন তখন মনে হবে কি প্রোস্টেটটা ভেসে আসছে, যেটাকে বলা হয় ফ্লোটিং প্রোস্টেট। হ্যাঁ, মনে হবে যে প্রোস্টেটটা ভেসে আসছে। সো এইরকম একটা ক্লিনিকের ফিচার পাইলে আপনার কিন্তু ডায়াগনোসিসটা মোটামুটি কনফার্ম। সো এই ধরনের কোশ্চেনে আপনাকে দুইটা ক্লু দিবে। একটা ক্লু দিবে হচ্ছে পেশেন্টের মেকানিজম অফ ইনজুরি, যে কি মেকানিজমে ইনজুরি হলো। আরেকটা দিতে পারে যে রাইডিং, মানে এটাকে আমি ফ্লোটিং না রাইডিং প্রোস্টেট হবে আর কি। তো রাইডিং প্রোস্টেট দিতে পারে যে প্রোস্টেটটা ভেসে আছে এরকম, এটা একটা ক্লু হতে পারে। আর লাস্টলি হচ্ছে আপনাকে কোশ্চেনে কোন পার্টে ইনজুরি হয়েছে এটা জিজ্ঞেস করতে পারে, অথবা ইউরিনটা কোন জায়গায় কালেক্টেড হচ্ছে এটা জিজ্ঞেস করতে পারে। ওকে, এই কয়েকটা জিনিস আমরা মনে রাখি। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ইউরোজেনিটাল সিস্টেমের সব ইম্পর্টেন্ট টপিক। লাস্টলি আমি বলবো যে এর বাইরে আপনারা দুইটা টপিক শুধু একটু দেখবেন। একটা হচ্ছে যে টেস্টিসের বিভিন্ন লেয়ার এবং যে স্ট্রাকচারটা
সেটা একটু দেখবেন, ইনক্লুডিং দ্য ব্লাড সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই। আর আরেকটা জিনিস আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে প্রোস্টেট। প্রোস্টেটের ক্ষেত্রে প্রোস্টেটের আমরা কি কি জোনে ভাগ করি এবং হচ্ছে কোন কোন লোবে ভাগ করি, এই জিনিসগুলো একটু দেখবেন। অনেক সময় আপনাদেরকে একটা কোশ্চেন করা হয় যে কার্সিনোমা অফ দ্য প্রোস্টেটটা কোন জায়গাটায় কমন হয়, এটা কেউ বলতে পারেন? প্রোস্টেটের কোন লোবে কার্সিনোমা বেশি কমনলি হয়? আমরা কয়েকটা লোবে ভাগ করি, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডিয়ান, সাথে হচ্ছে দুইটা ল্যাটারাল লোব। হ্যাঁ, আচ্ছা বলেন তো এই 5টা লোবের মধ্যে কোন জায়গাটায় ক্যান্সার হওয়ার চান্স সবচেয়ে বেশি? পোস্টেরিয়র লোবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, পোস্টেরিয়র লোবে হচ্ছে ক্যান্সার হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। আর অ্যাডিনোমা হওয়ার চান্স কোথায় বেশি, কেউ বলতে পারেন? আচ্ছা, অ্যাডিনোমা সাধারণত মিডিয়ান লোবে বেশি হয়, মিডিয়ান লোবে বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে লোবের বিষয়। আরেকটা আমরা কথা বলি সেটা হচ্ছে জোন। জোন হিসেবে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি। একটা আমরা বলি হচ্ছে সেন্ট্রাল জোন, যেটা একদম জাস্ট আমাদের ইউরেথ্রার ঠিক চারপাশেই থাকে, মেইনলি ইজাকুলেটরি ডাক্ট এবং তার ওপেনিং এর আশেপাশে। সো একটা হচ্ছে সেন্ট্রাল জোন, একটা থাকে হচ্ছে পেরিফেরাল জোন, যেটা মোটামুটি 75%, আরেকটা থাকে হচ্ছে ট্রানজিশনাল জোন। এখন আমাকে বলেন তো যে বিপিএইচটা কোন জোনে সবচেয়ে কমনলি হয়? আচ্ছা, এটা মনে রাখবেন যে বিপিএইচটা সাধারণত ট্রানজিশনাল জোনে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। ট্রানজিশনাল জোনে সবচেয়ে বেশি হয় এবং সেকেন্ড কমনলি হয় হচ্ছে সেন্ট্রাল জোনে, পেরিফেরাল জোনে। আর পেরিফেরাল জোনে সাধারণত ক্যান্সারটা বেশি হয়। সো ক্যান্সারের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে সিএপি, এই নেমোনিকটা দিয়ে আমরা মনে রাখতে পারি। সেটা হচ্ছে কি, সিএ মানে তো কার্সিনোমা, আর পি ফর হচ্ছে পোস্টেরিয়র লোব এবং হচ্ছে পেরিফেরাল জোন, দুইটাই পি দিয়ে। হ্যাঁ, এই দুইটা জায়গায় ম্যালিগনেন্সি হওয়ার চান্সটা সবচেয়ে বেশি থাকে। আর সাথে আরেকটা এক্সট্রা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে ক্যাপসুল অফ দ্য প্রোস্টেট। প্রোস্টেট এবং থাইরয়েড এই দুইটা জিনিসের কথা আপনি মনে রাখবেন। এখানে দুইটা ক্যাপসুল থাকে, একটা হচ্ছে ট্রু ক্যাপসুল থাকে আর একটা হচ্ছে ফলস ক্যাপসুল থাকে। ট্রু ক্যাপসুলটা তৈরি হয় হচ্ছে গ্ল্যান্ডের যে পেরিফেরাল পার্টগুলো আছে সেগুলোর কন্ডেনসেশনের মাধ্যমে, আর ফলস ক্যাপসুলটা তৈরি হয় হচ্ছে সারাউন্ডিং যে ফাঁসাগুলো আছে সেগুলোর মাধ্যমে, যেমন থাইরয়েডের ক্ষেত্রে প্রিটাকিয়াল ফাঁসা এগুলো দিয়ে তৈরি হয়, আর প্রোস্টেটের ক্ষেত্রে তৈরি হবে হচ্ছে পেলভিক ফাঁসা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন কিছু দেখা যায় কি যে কিছু ভেইন থাকে, প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস থাকে। এই ভেনাস প্লেক্সাসটা সাধারণত কোথায় থাকে? আচ্ছা, এইটা থাকে সাধারণত দুইটা ক্যাপসুলের মাঝখানে, ঠিক আছে, ট্রু ক্যাপসুল এবং ফলস ক্যাপসুলের মাঝখানে। এই কারণে আমরা যখন প্রোস্টেটেক্টমি করতে হয় তখন আমরা কি করি, তখন আমরা ক্যাপসুল এবং ভেনাস প্লেক্সাস দুইটাই আমরা পিছনে রেখে আসি, ওই পর্যন্ত আমরা আর যাই না। হ্যাঁ, আমরা সরাসরি ইনিউক্লিয়েশন করে নিয়ে আসি, মানে ওই একদম কাছাকাছি যে ক্যাপসুলটা সেটা সহ তুলে নিয়ে আসি। ওকে, মানে ট্রু ক্যাপসুল সহ তুলে নিয়ে আসি, ফলস ক্যাপসুল এবং তার সাথে রিলেটেড যে ভেনাস প্লেক্সাস সেটা সাধারণত আমরা রেখে চলে আসি, যেন ব্লিডিং এর চান্সটা কম থাকে। কারণ আপনারা মাথায় রাখবেন, প্রোস্টেটেক্টমি, থাইরয়েডেক্টমি, টনসিলেক্টমি, হ্যাঁ, হেমোরয়েডেক্টমি, এই অপারেশন গুলাতে কিন্তু রিঅ্যাকশনারি হেমোরেজ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। সো আমাদের এখানে টার্গেট থাকে হচ্ছে হেমোরেজটাকে প্রিভেন্ট করা। ওকে, আচ্ছা, সো মোটামুটি ভাবে এগুলাই। আর আরেকটা জিনিস যেটা আমি একটু আলাদাভাবে গাইনি ফ্যাকাল্টি এবং হচ্ছে পেডিয়াট্রিক্স এর জন্য বলবো, সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ এবং জেনিটাল অর্গানস। হ্যাঁ, এইটা বেসিক্যালি আমাদের বেসিক অ্যানাটমিতে এরকম আলোচনা করি না, এটা আপনাদের রেগুলার যে বইগুলা, আপনাদের ক্লিনিক্যাল বইগুলো থেকে সাধারণত এটা পড়তে হয়, ঠিক আছে। আমরা মানে মেল ফিমেল কোনো জেনিটালিয়াই খুব একটা আলোচনা করি না, আমরা আনি না এই টপিকগুলা। সো এটা আপনারা একটু আলাদাভাবে দেখে নেবেন আর কি, বিশেষ করে ওভারঅল ওভারি, তারপর ইউটেরাস, ইউটেরাইন টিউব, এই রিলেটেড যে জিনিসগুলো থাকে ওভারঅল, এগুলো আপনাদের যে বেসিক বইগুলা প্লাস হচ্ছে আপনাদের ক্লিনিক্যাল বইগুলা, সেগুলো থেকে একটু দেখে নেবেন। এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সব ফ্যাকাল্টির জন্য আর কি ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, তো এই কয়েকটা জিনিসই বলার ছিল। এখন আপনারা একটু বলেন যে আপনাদের কারো কোনো কনফিউশন বা কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা। আমরা মোটামুটি ভাবে সবগুলো ইম্পর্টেন্ট টপিকই টাচ করে গিয়েছি, তারপরেও হয়তো কিছু না কিছু বাকি থাকে যেগুলো আমি বলে দিয়েছি যে এটা এখান থেকে দেখে নেবেন, ওখান থেকে দেখে নেবেন, কারণ আলটিমেটলি সবকিছু তো কভার করা সম্ভব না। আবার যতটুকু ইম্পর্টেন্ট ছিল অলমোস্ট বলে ফেললাম। তো আপনারা একটু বলেন যে আপনাদের কারো কোনো কিছু জানার আছে কিনা কিংবা কোনো কোশ্চেন আছে কিনা। একজন হ্যান্ড রেজ করেছেন, একটু বলেন ভাইয়া। আপু আসসালামু আলাইকুম। ও আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু লাস্টে যে টপিকস গুলো ছিল এক্সটার্নাল মেল জেনিটালিয়া, যেমন টেস্টিস, তারপর হচ্ছে মেল ইউরেথ্রা, এগুলোকে আমাদের গাড়ির জন্য পড়তে হবে, কাইন্ডলি বলবেন কি? সচরাচর লাগার কথা না, আসলে আমি নিজে সার্জারি ফ্যাকাল্টি, তো আমি টু বি অনেস্ট আমার আসলে আইডিয়াটা কম, এটা বলতে হবে, বাট সচরাচর লাগে না আমি যতদূর শুনেছি আর কি।
আচ্ছা আপু, তাহলে কি আজকের লেকচার থেকে আমরা জাস্ট ওই যে ইউনাইট এক পর্যন্ত পড়বো? হ্যাঁ, আর সাথে আপনারা অ্যাড করে নেবেন, আপনারা ফিমেল জেনিটালিয়াটা আলাদাভাবে পড়তে হবে আপনাদের একটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, ওয়েলকাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আর আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুব অ্যাক্টিভলি ক্লাসটা করেছেন এবং হচ্ছে আশা করা যায় আপনারা মানে কিছু না কিছু গেইন করতে পেরেছেন। সো এটা আপনাদের পরীক্ষায় কাজে লাগবে। তাহলে কিপ স্টাডিং, বেস্ট উইশেস ফর ইউ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।